কে 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 ওখানে? ভূত এফএম। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল। আর ঘড়িতে 11:59 বাজা মানে শুরু হয়ে যায় ভূত এফএম। আজকেও ভূত এফএম নিয়ে আপনাদের সঙ্গে আছি এবং অনেকক্ষণ পর্যন্ত থাকবো সে বিষয়ে কথা দিচ্ছি। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি। আর আমাকে SMS করার নিয়মটি আমি আগেই জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমাকে SMS করতে হলে যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান অর্থাৎ যারা স্টুডিওতে আসতে চান বা আমাদের সাথে এখানে স্টুডিওতে লাইভ আমাদের সাথে অংশ নিতে চান, তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। সেই ইমেল অ্যাড্রেসে আপনার ঘটনাটা লিখে পাঠাতে হবে। সেটি হচ্ছে ভূত এফএম, BHWT ভূত FM @radiofurti.fm। এখানে আপনারা ইচ্ছা করলে আপনাদের ঘটনাগুলো অবশ্যই লিখে পাঠাতে পারেন এবং অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। এমন কোনো ফোন নাম্বার অবশ্যই দেবেন না যেই ফোন নাম্বারটাতে আপনাকে পাওয়া যাবে না। ওকে, তো আমি অলরেডি অনেক SMS পেয়ে গেছি এর মধ্যেই, এবং আমাকে দেখতে পাচ্ছি সানাফ লিখেছেন মুগদাপাড়া থেকে। তিনি এবং তার বাবা মনির দুজন মিলে আমাদের শো শুনছেন। কিং অফ ঘোস্ট তিনি বলছেন যে আমার শরীরটা মাঝে মধ্যে ভারী হয়ে যায়। ওকে, এছাড়াও আমাকে ক্রিস গেল ভূত লিখেছেন। ক্রিস গেল তো আজকে চমৎকার একটা স্কোর করেছেন, মানে আমি একটু আগেও দেখছিলাম যে ক্রিস গেল চমৎকার একটা মানে স্কোর করেছেন আজকে। সো ক্রিস গেল ভূত অলরেডি আমাদের মাঝে হাজির হয়ে গেছেন। ইমোশনাল সোহান আমাদের সাথে আছেন ভাইরাস ভূত, এছাড়াও সাগর সুন্দর ভূত সহ আরো অনেককেই দেখতে পাচ্ছি। সুতরাং আজকে ভূত এফএম শুরু হয়েছে। আজকে সবাই মিলে আমরা একসাথে SMS এর মাধ্যমে আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করছি। এটা হচ্ছে গুড নিউজ। আর ব্যাড নিউজ সেটা হচ্ছে যে আমাদের পপ কিং সম্রাট, যেটা হচ্ছে মানে পপ সম্রাট যাকে বলা হয়, পপ সম্রাট আজম খান আমরা সবাই জানি যে আজম খান অনেক অসুস্থ। আমি যতটুকু জেনেছি যে গত 22 মে হঠাৎ করে তিনি তার বাঁ হাতে ব্যথা অনুভব করেন এবং তারপরে তাকে হসপিটালাইজ করা হয় এবং 25 মে তিনি বেশ মানে কি বলবো যে তার হার্টের প্রবলেম শুরু হয় এবং তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি রাজধানীর একটা বেসরকারি হসপিটালে তিনি ভর্তি রয়েছেন এবং আমরা সবাই দোয়া করছি তার সুস্থতার জন্য। আশা করছি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। রেডিও ফুর্তির পক্ষ থেকে, ভূত এফএম এর পক্ষ থেকে তার সার্বিক সুস্থতা কামনা করছি। আর আপনারাও আমাকে এই বিষয়ে যদি SMS করতে চান, SMS করে ফেলতেই পারেন। সেই জন্য একইভাবে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে SMS পাঠাতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। ওকে, যাই হোক, আমি আপাতত যেটা করব সেটা হচ্ছে প্রতিদিনের মতো আজকে একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। সেই ঘটনাটার মধ্য দিয়ে আজকে শুরু করছি ভূত এফএম। আমার কাছে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন বাঙালি একজন, কিন্তু তিনি এখন UK প্রবাসী। এন্ড সেটা হচ্ছে যে তার নামটা হচ্ছে মাহমুদুল ইসলামের সাথে আমরা এখন মাহমুদুল ইসলামের যে লেখাটা সেটা আমরা একটু পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে এবার আপনাদের উদ্দেশ্যে আমার লাইফের যে ঘটে যাওয়া ঘটনা সেই ঘটনাটা বলবো। ভূত বলতে কিছুই কোনোদিন আমি চোখে দেখিনি। সাধারণত যা চোখে দেখা যায় তাই বিশ্বাস করতে বলা হয়, কিন্তু আমার ছোট্টবেলার একটা ঘটনার জন্য আমি কখনোই বলতে পারিনি যে ভূত অর জিন বলতে আসলেই কিছু নাই। শুধু আমি না, আমার পরিবারের কেউ বলতে পারে না। ঘটনাটা অনেক আগের, 1991 সালের। তখন আমি খুব ছোট। আমার আব্বু একজন গভর্নমেন্ট অফিসার, চাকরির সুবাদে আমরা তখন থাকতাম রংপুরে এবং আমার আব্বু, আম্মু এবং আমার বড় 2 বোন। হয়তো আপনাদের জানা আছে যে সরকারি কোয়ার্টারগুলো সব একই রকম হয় এবং একসাথে অনেকগুলো মানে একদম কলোনির মতো হয় আর কি। তো সেটাও সেরকমই একটা কলোনি ছিল এবং সেই কলোনির মধ্যেই তারা বাস করছিলেন। সেই কলোনি নিয়ে ঘটনা এবং সেই ঘটনাটা যেটা ঘটেছিল সেটা আমি আবারও বলছি। সেটা হচ্ছে যে আচ্ছা, জিনিসটা হচ্ছে হারিয়ে গেছিল আমার কাছ থেকে। আচ্ছা, তিনি বলছেন যে কোয়ার্টারগুলো সব একই রকম হয় এবং তিনি বলছেন যে অনেকটা কলোনির মতো আমাদেরটাও সেম ছিল। এখানে বলে রাখা ভালো যে আপনাদের বাড়ি আর আমাদের বাড়ি আর আমাদের পরের বাড়ির মাঝে একটা কবরস্থান ছিল। এখানে কবরস্থান না বলে বলা বদ্ধভূমি বলা ভালো, কারণ 1971 সালে পাকিস্তানিরা এখানে
অনেক মানুষকে পুঁতে ফেলে। কবরস্থান বলতে বাধ্য হচ্ছি কারণ ঠিক মাঝখানে একটা শ্বেত পাথরের বাঁধানো কবর ছিল। একটাই কবর, কিন্তু কার কখন থেকে আছে তা কেউ বলতে পারে না। এবং কবরস্থানের কথা বললাম কারণ ঘটনাটা ঘটলো শুধুমাত্র এর দুই পাশের বাড়িতে। আচ্ছা, এক পাশের টাতে আমরা থাকতাম এবং বাড়িটা ছিল 3.5 বছর, আচ্ছা 3.5 বছর ছিলেন তিনি সেই বাসাটায়, এবং প্রথম থেকে শেষ দিন পর্যন্ত আমরা শিলপাটা পেশার একটা অদ্ভুত শব্দ শুনতাম। ঠিক রাত 12টায় শুরু হতো, চলতো ভোর হওয়া পর্যন্ত, এবং যত রাত হতো শব্দ তত জোরে হতো। কোথায় হতো, কেন হতো, আমরা কিছুই বুঝতে পারছিলাম না এবং কিছুই বুঝতে পারতাম না। প্রথমে ভেবেছিলাম যে ওপরতলার আন্টি হয়তো রাতে রান্না বান্না করে। দিন 7 পর অস্থির হয়ে আম্মু আন্টির সাথে কথা বলতে গেল এবং জিজ্ঞেস করলেই আম্মু অবাক হয়ে গেল, কারণ আন্টি বলেছিল ওনারা রাতে রান্না বান্না করেন না। আর যে শব্দ তার কথা বলছি ওটা ওনার লাস্ট 1 বছর ধরে সহ্য করে আসছেন। তার মানে হচ্ছে যে আমার আসলে লেখা পড়তে সমস্যা হচ্ছে, কারণ ইংরেজিতে লেখা, কিন্তু জিনিসটা বাংলায় পড়তে হচ্ছে, ইংরেজি অক্ষরে লেখা আর কি। যাই হোক, যে ঘটনাটা তিনি বোঝাতে যাচ্ছেন সেই ঘটনাটা হচ্ছে এরকম যে তার আন্টিকে যখন তিনি বলতে যান, যে উপরতলার আন্টিকে, যে আন্টি রাতের বেলা এরকম শব্দ হয়, তখন আন্টিরা বলেছেন তাকে যে না, রাতের বেলা তারা রান্না বান্না করেন না। তবে তারা একটা অদ্ভুত তথ্য দিলেন যে লাস্ট 1 year তারাও ঠিক এই একই ধরনের ঘটনা ফেস করে আসছেন। এভাবে কিছুদিন যাওয়ার পর তিনি বললেন যে এভাবে কিছুদিন যাওয়ার পর আমরা উঠি বয়সী মামা আর চাচা আমাদের দেশের বাড়ি থেকে। আচ্ছা, এভাবে কিছুদিন যাওয়ার পর আমার তারপরে লেখাটা আমি বুঝতে পারছি না, উঠতি বয়সী হবে মনে হয়, উঠতি বয়সী মামা আর চাচা আমাদের দেশের বাড়ি থেকে আমাদের বাসায় বেড়াতে আসলো। ওরাও এই ব্যাপারটার শিকার হয়ে ঠিক করলো যে ওরা ছাদে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়ে আসবে। যেহেতু জিন ভূত আগুন ভয় পায় বলেই সবাই জানে। যেই ভাবা সেই কাজ। রাত 12টায় কয়েক মিনিট আগে ছাদে একটা বড় ক্যান্ডেল জ্বালিয়ে রাখা হলো। কি অদ্ভুত ব্যাপার, পুরো 3.5 বছরের মধ্যে একমাত্র সেই রাতে শব্দ আধা ঘন্টা পর, মানে 12:30 দিকে শুরু হলো। শব্দ আবার শুরু হওয়ার পর আমার মামা এবং আমার চাচা দেখতে গেল যে ব্যাপারটা কি। ছাদে গিয়ে দেখলো যে মোম নিভে গিয়েছে, এবং যতক্ষণ ওরা ছাদে ছিল ততক্ষণ কোনো শব্দ হয়নি, যদিও ওরা ছাদে কিছু দেখেনি, কিছুই শোনেনি। এই ছিল ঘটনাটা, এবং এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি এখন আছেন ইউনাইটেড কিংডমে, এবং তিনি তার ফোন নাম্বার সহ সবকিছু সহ আমাদেরকে জানিয়েছেন। থ্যাংক ইউ অনেক দূর থেকে একটা ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। যাই হোক, আমার কাছে এর মধ্যে বেশ কিছু SMS চলে এসছে। নীলপরি ধানমন্ডি থেকে SMS করেছেন, কালকে এক্সাম রয়েছে তবুও তিনি ভূত FM শুনছেন। আমাদেরকে SMS করেছেন সেলিম, এছাড়াও আমাদেরকে SMS করেছেন মমিন রাজশাহী থেকে, এবং 4 ফ্রেন্ডস মিলে তারা রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভূত FM শুনছেন। জিয়া আমাকে SMS করেছেন, এছাড়াও SMS করেছেন পিয়াল খুলনা থেকে শুভ আমাদের SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন রিক্তা, এবং তিনি অভিযোগ করেছেন ভাইয়া তুমি আমার SMS পড়ো না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আপনার সাথে কোনো শত্রুতা নেই, SMS না পড়ার কোনো কারণই নাই, সুতরাং SMS অবশ্যই পড়ব। আর এছাড়াও প্রিয়সা আমাকে SMS করেছেন, এবং তিনি বলছেন ভূত বলে আসলে কিছু আছে। এই প্রশ্নের উত্তর দিতে আমি পারবো না, আসলে ভূত বলে আসলে কিছু আছে কিনা, এটা মানে এক একজনের কাছে এক এক রকম উত্তর, তাই না? আমাকে জাকির লিখেছেন, এছাড়াও SMS করেছেন পপি, SMS করেছেন শুভ, SMS করেছেন আশরাফ, বাপ্পি, এছাড়াও শুভ্র সহ আরো অনেকে। সো যারা SMS করেনি তাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি যে আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের সঙ্গে 2জন গেস্ট রয়েছেন, এবার ইনফ্যাক্ট 3জন গেস্ট রয়েছেন। আমার সঙ্গে যিনি আছেন এখন, আমি যার সাথে কথা বলবো তার নাম হচ্ছে মুন্না মিয়া, যিনি একটা মানে কি বলবো খুবই রিনাউন্ড একটা নিউজ ডেইলি নিউজ পেপার ডেইলিজের তিনি হচ্ছেন একজন সিনিয়র স্টাফ রিপোর্টার, এবং তিনি আমাদের সাথে রয়েছেন স্টাফ রিপোর্টার মুন্না মিয়া, এবং আমি বললাম যে শীর্ষস্থানীয় একটি দৈনিকের তিনি সাংবাদিক। তিনি আজকে আমাদের একটা ঘটনা শোনাবেন, এবং সেই ঘটনাটা আমি একটু হিন্টটা দিয়ে রাখি। সেটা হচ্ছে যে আমরা আমাদের ভূত এফএমে কয়েকবারই আলোচনা করেছি এই ঘটনাটা নিয়ে, যে উত্তরার একটা রাস্তায় রেগুলার অ্যাক্সিডেন্ট হয়, এবং কি অদ্ভুত ব্যাপার, লাস্ট মানডেতে যখন উত্তরায় গিয়েছিলাম, ফেরার সময় আমি ঠিক ওই একই রাস্তায় একইভাবে
গাড়ির ভাঙা কাঁচের টুকরো পড়ে থাকতে দেখেছি। তো উত্তরা নিয়ে অনেক ঘটনা রয়েছে। যারা উত্তরাবাসী তারা এরকম ঘটনা যদি ফেস করে থাকেন তাহলে অবশ্যই SMS এর মাধ্যমে আমাদের জানাবেন বা ইমেল করবেন। স্টুডিওতে এসে বলতে পারলে আরো ভালো। আজকে মুন্না মিয়া আমাদের অদ্ভুত কিছু তথ্য দিবেন, কারণ তিনি ওই জায়গার অনেক পুরনো একজন বাসিন্দা। তার কাছে অনেক ঘটনা রয়েছে, অনেক ঘটনা জানা রয়েছে। সো স্টে টিউন এবং ধৈর্য ধরে শুনুন যে তিনি কি বলছেন। হ্যালো মুন্না ভাই, আপনার সাথে একটু কথা বলি আমরা। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালো আছি। তো মুন্না ভাই, আপনি উত্তরাতে তো অনেক আগে থেকে বাস করছেন। তখন উত্তরা কেমন ছিল? এখন তো উত্তরা অনেক কি বলবো যে মানে আরবানাইজেশন হয়েছে সেদিকে, বাট তখন কেমন ছিল উত্তরা? এখনকার উত্তরা যে অবস্থা, উত্তরাবাসী যারা বসবাস করতেছেন তারা মনে সম্ভবত চিন্তাই করতে পারবেন যে এই এলাকাটা কিরকম ছিল। এটা ছিল একটা অজপাড়াগার। আচ্ছা। এখন এটার নাম হচ্ছিল রানীগঞ্জ বলে, উত্তরা রানীগঞ্জ বা 11 নম্বর সেক্টর বলে। এটা আদি নাম হচ্ছিল বাইলজুড়ি। আচ্ছা, বাইলজুড়ি অনেক আগে বাইলজুড়ি বলে এটা চিনবে যারা উত্তরাবাসী যারা পুরনো তারা এই নামে খুব ভালোভাবে চিনতে পারবেন। তো এখানে বেশ কয়েকটা ঘটনা আছে, বেশ ঘটনা, অনেকগুলো ঘটনা আছে। তো রানীগঞ্জটা মূলত 11, 12 এবং 13 এই 3টা সেক্টর নিয়ে গঠিত। আচ্ছা। আমি হলফ করে বলতে পারি যে এই তিনটা মানে এই তিনটা যে সেক্টর যে বললাম, এই 3টা সেক্টর ঘটনা এখনো ঘটছে এবং ঘটবে, এবং ইতিমধ্যে আপনারা প্রচারও করেছেন। আচ্ছা, হ্যাঁ, প্রচারও করেছেন। আমি ইন্টারেস্ট ছিলাম আসার জন্য, একাধিকবার SMS করেছি কিন্তু পাইনি। আচ্ছা, পাইনি, কিন্তু একবার সুযোগ পেয়ে গেলাম এখন। আর এখানকার যেহেতু ঘটনাগুলো বলার জন্য আমি বেশ কয়েকবার সার্ভে করছি। আমার বন্ধু যাকে আখের শুনতেছেন, তার বউ শুনতেছেন, তাদেরকে নিয়ে আমি বেশ কয়েকবার গিয়েছিলাম, সার্ভে করেছি। আমি সার্ভে করেছি এবং স্পেসিফিক্যালি কোথায় কোথায় ঘটনাগুলো ঘটতে পারে সেগুলো আমি বলতে পারছি। এর মধ্যে গতবার মানে গত এপিসোডে যে ভদ্রলোক গিয়েছিলেন সেই জায়গাটাও আমি গিয়েছি। আজকে সকাল পর্যন্ত আমি গিয়ে দেখে আসছি। সেগুলো আমি ঘটনাগুলো বলতে যাচ্ছি। তো রোড অ্যাক্সিডেন্টের ঘটনা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছিল 11 নম্বর সেক্টর, যেটা মেইন রোড। এই মেইন রোড হলো আপনার অনেক মানে মেইন রোডটা হচ্ছে তোমার অনেক বড় বিশাল, যেটা তো এটা মাঝখানে বাইলজুড়ি প্রাথমিক বিদ্যালয় নামে একটা বিদ্যালয় ছিল, অনেক পুরনো, এখনো আছে কিন্তু পুরনো যেটা। আচ্ছা। সেটা সামনে একটা কবরস্থান ছিল। আচ্ছা। এটা মানে তখন আমরা ঘটনাগুলো বলতেছি 86 থেকে, আমার ঘটনাগুলো হতো 86 থেকে 91 পর্যন্ত। 86 থেকে তখন বয়স ছিল 100 বছর পুরনো ওই জায়গাটা। আচ্ছা। পুরনো ছিল, অনেকগুলো কবর ছিল, কিন্তু কোনো মানে তখন কবরস্থান বন্ধ করে দেওয়া হয়েছিল। তো কবর ছিল বন্ধ করে দিয়েছিল, কিন্তু যখন আরবানাইজ হলো, উত্তরা নতুন করা হলো, একবার করে নিয়ে হলো, তখন সর্বপ্রথম এই রোডটা করা হয়। এই রোডটা দিয়ে মাঝখানে আপনার রাস্তার কবরের উপর চলে গেছে। ঠিক আছে, এখানে মাঝে মাঝে ঘটনা হয়, আমি শুনি, ইভেন আমি স্বপ্ন তো দেখি, কারণ এটার সাথে আমার খুব জড়িত, মানে ওই বাইলজুড়ি গ্রামের সাথে আমার আবেগের সাথে জড়িত। বুঝতে পারছি। যারা শুনতেছেন তারা হয়তো বুঝতে পারবেন না যে আমি কতটা আবেগ হয়ে গেছি। এটা আমার খুবই জিনিসটা ছোটবেলায় একদম একদম। আর স্কুল যেহেতু আমি ওখানে ছিল, সামনে ছিল, এটা দেখতে পেয়েছি, সেখানে এই ঘটনাটা গেল। সেটাই। আচ্ছা, আরেকটা ঘটনা আছে যে সেটা সম্ভবত 19 নম্বর রুটে, 11 নম্বর সেক্টর 19 নম্বর রুটে যেতে গেছে। এটাও একটা কবরস্থান, এটা অনেক পুরনো কবরস্থান। এই কবরস্থানটা প্রায় 5 থেকে 7 বছর আগে রাজুক ভেঙে দিয়েছে। আচ্ছা। আর যাদের কবর ছিল তারা এখন নাই, মানে ওই বাসিন্দারা নাই, আশেপাশে আছে। ওখানে আমার ফুফার কবর ছিল। আচ্ছা। আরো বেশ কয়েকজন কবর ছিল। ওকে। কিন্তু এটা মানে রাস্তা তৈরি করার জন্য রাস্তা ওটা তখন চলে যায়। এটা কোনো বাধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে যা মানে কবর স্থানান্তর করা হয়েছে, কিন্তু ওখানেও কোনো ঘটনাটা ঘটে, অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। আচ্ছা। এগুলো হলো ঘটনা। এর কারণটা হচ্ছে এই যে কবরস্থানটার পাশে ছিল একটা বিশাল জঙ্গল। আচ্ছা। এই জঙ্গলটার নাম হলো জুমুর আলী ফকিরের জঙ্গল পরিচিত, বিশাল জঙ্গল।
দিনে দুপুরে কেউ যেতে পারত না। আচ্ছা, সকালবেলা যেহেতু গা ছমছম করতো, এখনো দেখেন আমার মুখ দাঁড়িয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, মাসুম দেখতে পাচ্ছে, আমরা দেখছি একদম পুরোপুরি ছিল। এবার যারা শুনছেন আমি জানি না কতটুকু বুঝতে পারছেন, আবেগ প্রবণ হয়ে গেছে এর মধ্যেই। হ্যাঁ, তো জুমুর আলী ফকির তখন আমরা ছোট হবো, তখনই তার বয়স ছিল 105 বছর। উনি কুজু হয়ে মানে চলাফেরা করতেন, জটা চুল ছিল, অনেক পুরনো দিনের মানুষ। হ্যাঁ, অনেক পুরনো দিনের ছিল। তার সাথে কিন্তু শুনেছি তার সাথে জিন ছিল, কিন্তু এই জিনগুলো কখন ক্ষতি করেছে বা কাউকে ক্ষতি করেছে বা আমাদের বলছে, এরকম আমি কিন্তু কখনো শুনতে পাইনি। আচ্ছা, শুনতে পাইনি। তো তার এই জহরটা মাঝে মাঝে রাত্রে আগুন জ্বলে, আচ্ছা, আগুন জ্বলত। আর জঙ্গলটা ছিল ঠিক আমাদের বাড়ি থেকে 500 গজ দূরে। আচ্ছা, মানে আমরা ছিলাম ওই জঙ্গলের সবচেয়ে কাছে। তো আমিও জ্বলতো এটি। তো আমি আর ওখানে আরেকটা বৈশিষ্ট্য ছিল, বট গাছ ছিল, বড় বট গাছ। বট গাছ ছিল তাল গাছ, বট গাছের উপরে তাল গাছ। আচ্ছা, এই বট গাছের উপর তাল গাছ, এটা আপনার দূর থেকে দেখা যেত। আপনাকে যদি কেউ বলতো যে জুমুর আলী ফকিরের বাড়ি অথবা জঙ্গলটা কোথায় ছিল, তখন আমরা বলে দিতে হয়েছে তাল গাছটা দেখতেছেন, ওটা হচ্ছেন তার বাড়িটা। আচ্ছা, আমরা এটা হলো তার বৈশিষ্ট্য জঙ্গলে। তো আমরা কিন্তু মোটামুটি ভয় পেতাম। আচ্ছা, আমরা স্বাভাবিক ওই বয়সে। হ্যাঁ, একদম। স্কুলে আমরা যেতাম বাইলজুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ওখানে একটা রাস্তা ছিল, ওটা আমরা সকাল দিকে যেতাম, কিন্তু ওই রাস্তা দিয়ে দুপুর দিকে ফিরতাম না, ভয় ফিরতাম না। সাধারণত ফিরতাম দুপুরে বা দুপুরে না ফিরতাম। আপনার একটা রাস্তা যদি চলাচলা করার জন্য রাস্তাটা থাকে, ঠিক না? কিন্তু অনেকবার হাঁটতে হাঁটতে একটা রাস্তা তৈরি হয়ে যায়, কিন্তু পাখানে ওই রাস্তা কোনো রাস্তা হয়নি কখনো। আচ্ছা, ছোট ছোট রাস্তা, তার কারণটা হচ্ছে ওই চলাফেরা খুব কম, বুঝতে পারছি, কম ছিল। তো আমি বললাম যে মাঝে মাঝে আগুন চলে যেত, এটা আমার মা দেখতেছে, শুনতেছে, আমার মা শুনতেছে, আমার ফুফু শুনতে পারতেছে কিনা জানি না, এটা কিন্তু কাছ থেকে দেখেছে, আমরাও দেখেছি। এগুলো ঘটনা হতো রাত্রে 8টা 9টা 10টার দিকে, তখন তো খুব গভীর রাত এই ঘটনা। এটা গেল দুপুরের ফুল। এই জঙ্গলটাই অনেকগুলো আছে। এখন যদি আপনি ইনভেস্টিগেশন করতে যান, কিছু পুরনো লোক আছে, তাহলে আপনি অনেক কিছু পাবেন। এটা নিয়ে কাহিনী আছে। এখন আমি বলতেছি জঙ্গলের সামনে। আচ্ছা, জঙ্গলের সামনে আমরা যেটা 500 গজ বলছি, আপনি জঙ্গল থেকে 200 গজ দূরে চলে আসেন, আমার বাড়ি গাছ থেকে 300 গজ দূরে। এখানে 2টা পুকুর ছিল। আচ্ছা, পুকুরে পানি, মানে এগুলো কেটে নিয়েছে। এই পুকুরও অনেকগুলো কাহিনী আছে। এই পুকুরের সাথে একটা বিশাল বট গাছ, সাথে একটা হলো জোড়া তাল গাছ, একটা হিজল গাছ। হিজল গাছটা সাধারণত মানে যেভাবে হওয়ার কথা সেভাবে না, একটু অদ্ভুত রকমের। অদ্ভুত রকম আমি এটা একই দেখাতে পারবো হয়তো, কিন্তু আমি বোঝাতে পারবো অদ্ভুত রকমের। আর এই পাশ দিয়ে যাওয়ার রাস্তাটা ছিল, ঠিক আছে। এখন আমি যেটা বললাম, ওই সামনে থেকে আমার বাসায়, আমার বাড়ির সামনে যেটা উঠোন ছিল, যে উঠোনে আমি, আমার বড় ভাই যে উপস্থিত আছে এনএফ শাহিন, আমার বোন, এটা বসে হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করতো। আচ্ছা, ওই সময়টা পাশে ছিল খ্রিস্টানদের জমি, খ্রিস্টান বাড়ি বলতো। হ্যাঁ, তো এই ঘটনাটা হচ্ছিল আমরা 86 থেকে 87 পর্যন্ত। আচ্ছা, মানে আমরা তখন মানে শুরু ওখানে বসবাসের যে শুরুটা, এই শুরুটা সময়। তো পড়াশোনা আমরা করতাম, তখন তো জানেন যে রাত 8টা মানে এখনকার রাত 12টা পর্যন্ত। একদম, মানে ওই সময় তো মানে অত রাত্রে কারো কিছু করারও ছিল না একদম। কিন্তু একটা করার ছিল যে আমার আব্বা তেজগাঁও থেকে এখানে অফিস করতেন, বাস থেকে আস্তে আস্তে ওনার 10টা বা 11টা বেজে যেত। আচ্ছা, তখন আমরা মনে করেন আমরা পড়াশোনা করতেছি, আমি, আমার বড় ভাই, বোন, অনেক সময় আমার ফুফু থাকে বসে, আমার মা বসে থাকে, তো ঠিক আছে। এই ঘটনাটা
তখন 9টা কি 10:30 দিকে বা এই টাইপের ঘটনাগুলো ঘটতো। আচ্ছা তখন প্রচন্ড গরম, আচ্ছা প্রচন্ড গরম, হাত পা আমরা করতেছি, ঠিক আছে, হুম এমন বাসা মোটামুটি থাকছে, কিন্তু ঝড় হওয়ার মতো কোনো ইয়ে ছিল না, আচ্ছা পূর্বাভাস ছিল না, কিছু ছিল না, আকাশে তারাগুলো দেখা যাচ্ছে, সবকিছু। তা হঠাৎ করে আপনার দুইটা তাল গাছ, এই তাল গাছের মাথাগুলো ইয়ে হয়ে গেল, মানে ঝড় শুরু হয়ে গেছে। আচ্ছা হঠাৎ করে আমরা চেয়ে দেখি কি অবস্থা দেখলাম যে তাল গাছ বাড়ি করতেছে, আচ্ছা সাথে ওই যে বট গাছটাও সে একই অবস্থা, ওকে একই অবস্থা। তো আমরা তো হঠাৎ করে বললাম কি অবস্থা, এবং চারপাশে কোথাও বাতাস নাই, শুধুমাত্র জায়গাটাতে কিছু নেই। আমি বলছি যে আকাশ মানে বাতাস হচ্ছে না, খুব গরম, আমরা গেমে পড়াশোনা করতেছিলাম, তো সেখানে কোনো বাতাসের কোনো ইয়ে নেই। হঠাৎ করে, আর যেহেতু তাল গাছের পাতায় যখন বর্ষণ লাগতেছিল, তখন তো একটা ছান করে একটা আওয়াজ হচ্ছে, কি অবস্থা। তখন আমাদের একটু ভয় লাগে, তো ঠিক আছে, তখন আমার মা বোন নিয়ে আমরা চলে যাই, ঘরে উঠে চলে। তা এটাকে ছিল এই ধরনের ঘটনা প্রায় মাঝে মাঝে ঘটনা। আরেকটা সবচেয়ে মজার ঘটনা হচ্ছিল, সেটা হচ্ছিল ওই সময় খুব কম দামে ইলিশ মাছ পাওয়া যেত। আমার আব্বাই খুব ইলিশ মাছ খেতে খুব পছন্দ করতেন, তাই প্রতিদিন নিয়ে আসতেন, প্রতিদিন আবার প্রায় সপ্তাহে নিয়ে আসতেন। তো একদিন নিয়ে আসছে, তো উনি যখন নিয়ে আসতেন ইলিশ মাছটা, নিয়ে আসার সময় অনেকক্ষণ পর হাইটে আসতো। আচ্ছা, তো ওদের মধ্যে মানে পথে আস্তে আস্তে বেশ কয়েকটা গাছ পড়তো, যেগুলো হন্টেড বলেন বা কি বলেন, মানে যে গাছগুলো নিয়ে অনেক ঝামেলা আছে, এটা স্মৃতি আছে। ওগুলো মানে ওগুলো পার হয়ে আসতো। তো আমার আব্বা মনে করেন 5 কেজি মাছ আনতো, কিন্তু তার হাতে ওজন মনে হচ্ছিল 10 কেজি। আচ্ছা, তোমার তো সরাসরি মধ্যে আর একটু মোটামুটি সাহসী ছিল, তো ঠিক আছে। তো আমরা মাছ তখন আমরা বুঝতে পারিনি যে ইলিশ মাছের কাহিনী এই কারণে। তো মাছ ঠিক আছে, রান্না বান্না হয়েছে বা কাটাকাটি হয়েছে, মাছ তখন কোনো ফ্রিজে রাখার মতো কোনো সিস্টেম ছিল না, মানে যেদিন নিয়ে আসা হবে সেদিকে রান্না করা হতো, কিংবা বেশি রান্না আসতো নোনা ইলিশ করে আমরা মাটিতে করে রেখে দিতাম। বুঝতে পারছি, হ্যাঁ, ইয়ে করে দিতাম, মানে নোনা ইলিশ বলে যেটা, সেটা করার পর এখন মনে করেন যে এটা হতো ওদিন রাত্রে আপনার কটার দিকে হবে, 3টার দিকে হবে, হঠাৎ করে বাসার চালে ঢিল পড়তেছে, ক্ষণে ঢিল পড়তেছে। আচ্ছা, ঠিক আছে। তারপর যেমন করে আওয়াজ করতেছে, মানে উপরে থেকে কেউ কিছু ফেলাচ্ছে, ওদিক থেকে আবার কিন্তু বাঁশের মানে ওই যে তাল গাছ যেটা, ওটা কোনো বাইরে কোনো শব্দ শুনতেছি আমরা। আচ্ছা, তা আমরা সবাই ভয় পেয়ে গেছি, দৌড় করতেছি, কি ব্যাপার কি হবে। তো আমরা মনে করি এটা 3টার দিকে ঘটনা, এটা 4টা, প্রায় অনেকক্ষণ দূর হচ্ছে, কি ব্যাপার সেই। তো আমরা সাহস করে সবাই বের হলাম, আমার ভাই বের হচ্ছে, সবাই বেরোচ্ছি, একসাথে বেরোলাম। আশ্চর্য ব্যাপার, তাল গাছ স্থির হয়ে থাকে, সবকিছু স্বাভাবিক, কিচ্ছু নেই, কাছে যাওয়ার পর কিছু নেই। এখন আমার বাড়িতে ও বলুক, তারপর হচ্ছে কাছে যাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, ঠিক আছে, যাক আল্লাহ আজান দিই আমরা। এটা কিন্তু ঘটনা হচ্ছে বৃহস্পতিবার রাত্রে, মানে বৃহস্পতিবার রাত্রে সাধারণত আমরা শুক্রবারটা আমরা স্পেশাল ডে হিসেবে করি, ইলিশ মাছ বা সেগুলো এগুলো। হ্যাঁ, এই ঘটনাটা হচ্ছে এইগুলো, ঠিক আছে। এরকম ঘটনা বেশ কয়েকবার ঘটে। আচ্ছা, তো আমরা আইডেন্টিফাই করলাম যেদিন ইলিশ মাছ নিয়ে আসতাম সেদিন এই ঘটনা ঘটতো। আচ্ছা, ঠিক আছে। পরে আমরা ওই স্থানীয় প্রকৃত দিয়ে আমরা জানলাম, মানে বাড়িটা বন্ধ করে দিলাম, যেমন ওই যে গরু হাটটা আছে না, এগুলো 4 কোণা দিয়ে রাখলাম। পরে আমাদের এই ধরনের কোন সমস্যা হয় 86 থেকে 87 পর্যন্ত ঘটনা। এখন আমি যাচ্ছি 88 ঘটনা যাচ্ছি। 88 ঘটনা যাচ্ছি, সেটা ছিল বন্যা, পুরোটা শহরগুলো বন্যা। আমাদের গড় কোমর পর্যন্ত পানি হয়ে গেছে। আমরা একটা আশ্রয় নিলাম। আচ্ছা,
বাইজিং স্কুল ছিল যেটা বলছিলাম, তার পাশে আমরা একটা আশ্রয় নিলাম আমার ফুপুর শ্বশুর বাড়িতে। তো যে বাড়িটা বলতেছি সেই বাড়িটা খুবই মারাত্মক, মানে ডেঞ্জারাস এলাকা। সেখানেও দিনে দুপুরে কেউ যেতে ভয় পেত। আচ্ছা, ভয় পেত যারা স্থানীয় লোক, তারাও বলতো যে তোমার ওদিকে যে ওদিকে যে অনেক কিছু। তো আমরা মনে করেন অনেক পরিবার মিলে ওইখানে আশ্রয় নিয়েছি। তো স্বাভাবিকভাবে একটা ঘরে আমরা ছিলাম, যখন 20-25 জন লোক থাকে তখন তো দরজা জানালা, বাইরেও কোনো লোকজন আছে, তখন দরজা জানালা লাগা কোনো ইয়া নেই, মানে দরজা লাগার ইয়াতে প্রয়োজন পড়ে না। তো দরজাটা ছিল, এটা হলো পূর্ব দিক, আরেকটা দরজা ছিল পশ্চিম। আর আমি যেখানে বসছি সেটা হলো, সরি, এটা যেটা দক্ষিণ দিক। আমরা পশ্চিম দিকে হচ্ছিল আপনার খাট আছে, সেখানে আমার ফুপা এরা ঘুমিয়েছে, আমরা নিচে ফ্লোরিং করতেছি। ঠিক আছে, ঘটনাটা আমি আর মা দুজন করতে করতেছি। হঠাৎ করে কিছু ঢিল মারলো কিনা, তখন পুরোটাই কোনো মাটির ঘর, মাটির চলটাও উঠে যায়। তো ঠিক আছে, কে ঢিল মারলো, আমাদের তো খটকা লাগছে। তো আমি মাকে জটায় ঘুমিয়ে পড়েছি। এরকম ভাবে 2-3 দিন ঘটনা ঘটছে। তখন আমরা জানলাম যে পিছনে মানে আরো অনেক কাহিনী আছে। যাই হোক, আমরা অনেকগুলো ঘটনা শুনলাম এবং এর মধ্যে মাঝখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো SMS আমাদের জন্য অপেক্ষা করছে। বিপ্লব আমাদের SMS করেছেন ওয়ারি থেকে, এছাড়া আমাদের SMS করেছেন তামান্না সিদ্ধেশ্বরী থেকে, এবং আমাদেরকে SMS করেছেন নাদিয়া ঢাকা মেডিকেল কলেজ থেকে, আমাদের SMS করেছেন T20 ভূত, এছাড়াও জিন SMS করেছেন, ইন্টারনেট ভূত আমাদের SMS করেছেন, অর্ণা আমাদের SMS করেছেন, প্রত্যাশা আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন মাসুম, আমাদের SMS করেছেন ভূতের দাদা সহ আরো অনেক। আমরা ছোট্ট একটা ব্রেক নিব এবং ব্রেকের পর আবারও ফিরে আসবো। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি। আর যা SMS এখনো পাঠাননি বা SMS পাঠাতে যাচ্ছেন তাদেরকে বলবো, শাউট লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। জাস্ট একটা গান পরে ফিরে আসছি আমরা খুব দ্রুত। ভূত FM। সবসময় রেডিও ফুটকার সাথে আছে রাসেল, চলছে ভূত FM, আর ঘড়িতে সময় 12:32। পাচ্ছি অসংখ্য SMS, আপনার কাছ থেকে পাচ্ছি। আমাকে ড্রয়িং গার্ল মেসেজ করেছেন খুলনা থেকে, লিখেছেন যে উত্তরাতে আমার সাথে অনেক বড় কাহিনী হয়েছে অ্যান্ড সো ডেঞ্জারাস, এবং তিনি বলেছেন যে এটা হচ্ছে সেক্টর 11 নম্বর সেক্টরে এই ঘটনাটা ঘটেছে তার সাথে। সো একটু আগে মুন্না ভাই যেটা বলছিলেন সেই ঘটনার সাথে একদম পুরোপুরি মিলে গেল এরকম একটা ব্যাপার। আর আমাকে স্বর্ণা মিরপুর থেকে লিখেছেন যে আমরা 3 জন মিলে ভূত FM শুনছি। থ্যাংক ইউ সো মাচ। আর ড্রিমগার্ল, আপনাকে আমি বলবো যে আপনি যদিও খুলনা থাকেন, তারপরে বলবো যদি সম্ভব হয় তাহলে আমাদের অবশ্যই ইমেল করতে পারেন বা সরাসরি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে পারেন। অসমাপ্ত ভূত আমাদের লিখেছেন যে ভূত FM শুনে খুব ভয় পেয়েছি, এবং তারপরে আমি আবার বাসায় একা। বুঝতেই পারছি যে একদম ভূত FM শোনার জন্য একদম একটা সিরিয়াস অবস্থা, একদম পারফেক্ট একটা পরিবেশ। আমাকে এছাড়াও ইফতার SMS করেছেন, তিনি নতুন আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের অফিক SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন আশিস ঢাকা ইউনিভার্সিটি থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি পপি, এছাড়াও আমাদের SMS করেছেন মাইশা বনানী থেকে, নিহত ভূত SMS করেছেন ময়মনসিংহ থেকে, আমাদের SMS করেছেন আরেকজন, নামটা লিখেননি। এছাড়াও ভূতের বাচ্চা SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন তিন্নি, আজকে তার বার্থডে, ওকে হ্যাপি বার্থডে তিন্নি, এবং আশা করছি যে অনেক ভালো আছেন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল এবং আশা করছি সামনের দিনগুলো অনেক অনেক ভালো যাবে। আমাদের অনুষ্ঠানের একদম মানে কি বলবো যে সেকেন্ড হাফে যারা জয়েন করবেন তারা হচ্ছে আমাদের সাথে জয়েন করবেন যথারীতি ভৌতিস্টের জিবরান ভাই জয়েন করবেন, এবং তার সাথে থাকবেন আরমান ভাই। আপনারা অনেকেই আরমান ভাইয়ের ঘটনা আবারও শুনতে চেয়েছেন, সো নাও তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি তার এক্সপিরিয়েন্স গুলো আপনার সাথে শেয়ার করবেন। এবং এখনো মুন্না ভাই আমাদের সঙ্গে রয়েছেন, তার আরো ঘটনা রয়েছে, আমরা চেষ্টা করব খুবই যে তাকে আবারও ফিরিয়ে নিয়ে আসার। আমাদের সঙ্গে আরো একজন আছেন, আরেকজন গেস্ট আমাদের, এবং তার সাথে একটু পরিচিত হয়। কি নাম আপনার? আমি মির্জা হাসান। মির্জা হাসান। মির্জা হাসান, আপনার বাসা কোথায়? আমার বাসা নারায়ণগঞ্জে, কিন্তু আমি আজকে আপনাদের সাথে যে কাহিনীটা শেয়ার করবো এটা পাবনা।
পাবনার। পাবনা জেলার। আচ্ছা, সেই ঘটনাটা তাহলে আমরা একদম সরাসরি ঘটনায় চলে যাই। এটা অনেক বছর আগেকার ঘটনা, নিরাপদ 96-7 এরকম হবে। তো তখন একবার অনেক রাতে, নিরাপদ রাত 2:30-3টা হবে, আমি এক জায়গা থেকে ফিরছিলাম। তো ফেরার পথে দাসুরিয়া নামে জায়গাটার নাম। তো আমি ওখানে বাসের জন্য ওয়েট করছিলাম, পাবনায় ফেরার জন্য, বাসে ফিরবার জন্য। তো ওয়েট করতে করতে অনেকক্ষণ কোনো বাস পাচ্ছিলাম না। তো কিছুক্ষণ পরে দেখলাম যে পাবনা থেকে একটা বাস আসছে। তো পাবনা থেকে আসতে দেখে আমি চিন্তা করলাম এটা তো ফিরবে না। তো আমি বসেছিলাম, কিছুক্ষণ পরে দেখি যে বাসটা ইউটার্ন নিচ্ছে। আমি তখন দৌড়ে গিয়ে বাসটা থামালাম যে বাসে যাওয়ার জন্য। তো ওদের কাছে লিফট চাইলাম। তো ওরা জানতে চাইলো কোথায় যাবো, কি কথাবার্তা হওয়ার পরে তো ফাইনালি ওরা রাজি হলো, ঠিক আছে আপনি চলেন। আচ্ছা, তার একটা কথা বলি যে আপনার এই ঘটনাটা বাংলাদেশের একটা রিনাউন দৈনিকে ছেপেও ছিল এই ঘটনাটা, তাই না? যে আপনার এক্সপিরিয়েন্সটা ছেপেছিল, রাইট? সো আমরা শুনি আবার ঘটনাটা। ওকে, তো আমি বাসে ওঠার পরে বাসে তেমন কেউ ছিল না, জাস্ট টোটালি নতুন একটা বাস ছিল। কন্ডাক্টর বাস চালাচ্ছিল, হেল্পারটা ছিল, আর ড্রাইভার ইঞ্জিন কভারে ঘুমোচ্ছিল। তো আমি উঠে জাস্ট অ্যাজ ড্রাইভারের পেছনের সিটটাতে বসলাম। তো সিটটাতে বসার পরে কিছু দূর যাওয়ার পরে ওখানে এই রুটে একটা জায়গা আছে, তারা মসজিদ বলে জায়গাটার নাম। তো ওই মসজিদের সাথে অনেক পুরনো একটা গোরস্থান আছে। তো দূর থেকে আমি দেখছি যে আমরা তিনজনই দেখলাম, দূর থেকে দুটো মানুষ বা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তো সাদা কাপড় পরা দুজন দাঁড়িয়ে আছে। তো আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি যে দুজন মানুষ জাস্ট সাদা জিব্বা পরে দাঁড়িয়ে আছে। একজন হাত নাড়ছে বাস থামানোর জন্য, আর অন্যজনের হাতে একটা বাচ্চার লাশ, কাফনে জড়ানো একটা বাচ্চার লাশ। তো ড্রাইভার জিজ্ঞাসা করছে হেল্পারকে যে বাস কি থামাবো নাকি চলে যাবো। তো হেল্পার বলছে ভাই এই ভাইয়াকে নিলাম, উনি তো বিপদে ছিল, তো ওনাদের কাছে শুনি কি হয়েছে, তারপর ডিসিশন নিব যাবে কি যাবে না। তো ফাইনালি বাস থামালো। ওদের মধ্যে একজন বলছে যে ভাই আমার বাচ্চাটা সেই দুপুরে মারা গেছে, অনেক রাত হয়ে গেছে, তো আমরা কবরস্থানে আস্তে আস্তে কবরস্থান বন্ধ হয়ে গেছে, এখন তো এখানে মাটি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। তো আমাদের যদি কষ্ট করে একটু পাবনা সদরের ওখানে বালিহাদুর নামে একটা গোরস্থান আছে, জাস্ট শহরের মানে যেইখান দিয়ে শহরে ঢুকতে হয় ওই শহরের মুখে আর কি গোরস্থানটা, এটা অনেক পুরনো। তো তো তখন হেল্পার বলছে ওকে ঠিক আছে চলেন। তো কারণ দাফনের ব্যাপার তো এই জন্য তারা আর কি এটা নিয়ে দ্বিমত করেনি। তো ফাইনালি ওঠার পরে বাসের জাস্ট পেছনের একেবারে পেছনের লাইটটা জ্বলছিল, তারা গিয়ে আধো অন্ধকার একটা বাসে গিয়ে একটা সিটে গিয়ে বসে দুজন। তো বসার পরে কিছুক্ষণ পর হঠাৎ করে আমি জাস্ট ড্রাইভারের সামনে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আছি। তো লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখি যে বাসের সিটে যে দুজন বসে আছে তার মধ্যে ডান সাইডের তিনি তার পায়ের উপরে জাস্ট লাশটা রেখেছেন, রেখে কাফনের দড়িটা খুলছেন। তো কাফনের দড়িটা খোলা দেখে আমি একটু কিউরিয়াস হলাম যে তাহলে ব্যাপারটা কি দেখতে হয়। তো আমি দেখতে দেখতে খেয়াল করলাম যে তারা কাফনের দড়িটা খুলে বাচ্চাটাকে বের করলো, বের করে যে দুপা ধরে ঝোলালো। তো ঝোলানোর পরে বাচ্চাটার মানে দেখে বোঝা গেল যে বাচ্চাটা লাশটা শক্ত হয়ে গেছে। ঝোলানোর পরে হাত দুটো ঝুলে পড়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু শক্ত হয়ে গেছে যেন পড়ছে না। তো ফাইনালি তারা দুজন যেটা করলো সেটা হচ্ছে বাচ্চাটার দুইটা পা ধরে টেনে ছিঁড়ে ফেললো, চোখের উপরে টেনে ছিঁড়ে ফেললো। আমি তো দেখে পুরো আমার রক্ত ঠান্ডা হয়ে গেছে, আমি আশ্চর্য হয়ে কি হচ্ছে। তো তারপরেও আমি তাকিয়ে দেখছি। তো দেখার পরে যখন দুজন দুপা ছিঁড়ে ফেলার পরে কি পরিমাণে বিভৎস অবস্থা বলা মুশকিল। পরে ছিঁড়ে ফেললো, তো বাচ্চাটার ভেইন দিয়ে রক্তগুলো ফোটায় পড়ার মতো অবস্থা, কিন্তু জমে গেছে যেন রক্তগুলো পড়ছিল না। আর আরো একটা ব্যাপার সেটা হচ্ছে যে বাসের মধ্যে এরা ওঠার পরে আতর, গোলাপ জল, কর্পূরের মানে পচা একটা গন্ধে পুরো বাসটা মানে কি বলবো ভরে গিয়েছিল, মানে পরিবেশটা পুরো থমথমে হয়ে গেছে। আমি যে কথা বলবো, কথা বলার মতো আমাদের কোনো মেন্টালিটি নেই। তো ফাইনালি এটা দেখার পরে আমি তো প্রচন্ড ভয় পেয়েছি। তো আমার মনে হলো যে ঠিক আছে ওরা খাচ্ছে না সেটা ঠিক আছে, আমি দেখছি এটাও ঠিক আছে, কিন্তু ড্রাইভার যদি ব্যাপারটা দেখে তাহলে তো সে নির্ঘাত কোনো একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবে, আর অ্যাক্সিডেন্ট করে ফেললে তখন তো হয়তো আমাদের বাঁচাই কষ্ট হয়ে যাবে। তো ফাইনালি আমি তখন দোয়া পড়া শুরু করলাম, দোয়া কালাম পড়ে চেষ্টা করছি যেন নিজেকে একটু সেভ করতে পারি। তো নিজেকে সেভ করতে করতে আর সাথে আমি হেল্পারকে
সূরা পড়ে তার দিকে ফু দিচ্ছি যেন সে একটু ফ্রি হতে পারে, কারণ তাকে দিয়ে আমার সেফ হতে হবে। তো ফাইনালি আমি ড্রাইভারের দিকে খেয়াল করে দেখি যে না, সে এই জিনিসটা খেয়াল করেনি, সে জাস্ট আনমনে বাস চালাচ্ছে। তো আমি হেল্পারের দিকে তাকিয়ে দেখি সেও ব্যাপারটা দেখেছে এবং সে রীতিমতো ঘামছে, প্রচন্ড ঘামছে, খোলা জানালার পাশে বসে থেকেও সে প্রচন্ড ঘামছে। তো কিছুক্ষণ পরে সে আমার দিকে তাকানোর পরে আমি তাকে ইশারা করছি বারবার যে তুমি এটা ঢেকে দাও। তো সে তখন একটা গামছা দিয়ে আয়নাটা ঢেকে দিল। ঢেকে দেওয়ার পরে আমি তো তখনও দোয়া কালাম পড়ে যাচ্ছি যে আল্লাহ করে কোনো রকম বালি হলে পৌঁছাতে পারলে বাঁচি। তো ফাইনালি যখন বালি হলে পৌঁছানোর পরে আমার তখন মাথায় মানে অনেক কিছু চিন্তা ভাবনা হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে অ্যাটলিস্ট এদের এই মুহূর্তে আমার খেয়াল করা উচিত, এরা যদি এরকমই খারাপ কিছু হয় তাহলে আমার খেয়াল করা উচিত এরা কেমন। তো যখন বাস থামলো, ওরা দুইজন হেল্পার তো তার নড়ার মতো কোনো অবস্থা নাই, তো সে আমার পাশে বসে রীতিমতো কাঁপছে। তো ফাইনালি আমি তখন ওই পারের সিটে গেছি, ওই পারের সিটে বসে দরজাটা খুলে দিয়ে ওদের বললাম যে ভাই আমরা বালি হলে আসছি, চলে আসেন। তো ওরা যখন উঠে আসার পরে আমি খেয়াল করলাম প্রথমে যে দুইজন ছিল ওদের পায়ের দিকে খেয়াল করলাম। তো পায়ের দিকে খেয়াল করে দেখি যে ওরা জিহ্বা দিয়ে পুরো পাটা ঢাকা, দেখার মতো অবস্থা নাই। আর সেকেন্ডলি আমি ফলো করলাম যে ওদের চোখ দুটো খেয়াল করা যায় কিনা, অ্যাটলিস্ট চোখটা তো ডিফারেন্ট কিছু একটা হবে। তো চোখের দিকে তাকিয়ে দেখি যে লাইটটা যেহেতু জাস্ট পেছনের লাইটটা জ্বালানো ছিল, তো ওদের চোখ দুইটার অবস্থা এমন যে মানে কারোর চোখ যদি একেবারে অনেক পুরনো অন্ধ মানুষ যদি চোখটা কোঠরের ভেতরে ঢুকে যায়, তো মানে ব্যাপারটা অনেকটা সেরকম যে তাদের চোখ দুটো এতটাই কোঠরের ভেতরে ঢুকে গেছে যে অন্ধকার মনে হচ্ছে, চোখের কোঠরের ভেতরে পুরো অন্ধকার, তাদের চোখগুলো যে কিছু আছে আমি বুঝতে পারিনি। ফাইনালি তারা নেমে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিলাম বাসের। তো আমি জানালা দিয়ে তাকানোর পরে ওদের মাঝে একজন আমাকে বলল যে তোর মায়ের দুধের জোর আছে, এই জন্য আজকে তুই বেঁচে গেলি, তবে দেখিস এর খেসারত বাকি মানুষদের দিতে হবে। তো এই খেসারতের হিসেব আমি তখনও বুঝিনি, পরে ব্যাপারটা আমি এরকম ভাবে রিয়েলাইজ করেছি যে এই ডিস্টেন্স থেকে তারা মসজিদ থেকে বালি হলো এই ডিস্টেন্সের মধ্যে আমাদের যদি পাবনার কোন লিসেনার থেকে থাকেন তারা হয়তো জানবেন যে এই ডিস্টেন্সের মধ্যে যতটুকু এই রুটের মধ্যে বাস বা ভ্যান রিক্সা যাই চলাচল করুক, প্রতিদিন ছোট বড় কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে। ওকে, সো সেটা হচ্ছে সেই গল্পের বা সেই ঘটনার সূত্র ধরেই হচ্ছে বলে আপনার মনে হচ্ছে, রাইট? আমার কাছে বেশ কিছু এসএমএস রয়েছে। ব্ল্যাক স্ট্রিট বয়েজ আমাকে এসএমএস করেছেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সেই ঘটনা শেয়ার করার জন্য এবং এই নারায়ণগঞ্জ থেকে এসে আমাদেরকে জয়েন করার জন্য। রামান আমাদের এসএমএস করেছেন, ব্লাড এসএমএস করেছেন আমাদেরকে, ফারাজ এসএমএস করেছেন অনেক। এছাড়াও সুমন খুলনা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন তার গার্লফ্রেন্ড তাকে ভয় দেখিয়েছে। ইমন কুমিল্লা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন আজকে ভয় পাইছি। সাগর এসএমএস করেছেন, তিনি লিখেছেন আই লাভ ইউ ভূত এফএম এবং আমাদেরকে এসএমএস করেছেন সাইম এবং তারা চার ঘোস্ট, আচ্ছা তারা হচ্ছে রিয়েল ঘোস্ট দেখার জন্য ওয়েট করছেন। যদি ওয়েট করেন তাহলে একদিন নিশ্চয়ই দেখে ফেলবেন। তন্নি কাঁঠাল বাগান থেকে এসএমএস করেছেন এবং বলছেন যে আমি তোমার নিউ ফ্রেন্ড, ওয়েলকাম টু ভূত এফএম তন্নি। এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাকে রিপন এসএমএস করেছেন, আমাকে এসএমএস করেছেন টিসি ভূত, আমাকে এসএমএস করেছেন ভিতু ভূত, রনি এসএমএস করেছেন, ফেরারি ভূত এসএমএস করেছেন, এছাড়াও কনক এসএমএস করেছেন, মম এসএমএস করেছেন, আমাকে এসএমএস করেছেন শাওলিন, ওকে বেলরোড থেকে। যাই হোক, যারা এসএমএস এখনো করেননি এবং করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে শাউট লিখে SHOUT শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে স্টুডিওতে আসার জন্য। এছাড়াও আমি ধন্যবাদ দিব মুন্না ভাই আপনাকেও যে আপনি স্টুডিওতে এসছেন। ভাই আপনার নামটা আসলে জানা হয় নাই, আপনার নামটা একটু বলবেন, মাইক্রোফোনে বলতে হবে। হ্যাঁ, আপনার নাম শাহিন। ওকে শাহিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে ঘটনা শেয়ার করার জন্য। আর এছাড়াও আমাদের সাথে মুন্না ভাই আছেন। মুন্না ভাই আপনাকে একটু মাইক্রোফোনের কাছে চলে আসতে হবে কষ্ট করে। এবং মুন্না ভাই আপনাকে অনেক থ্যাঙ্কস যে আমাদের সাথে এসে জয়েন করেছেন, কিন্তু কষ্ট করে, যেহেতু আপনি অনেক ব্যস্ত। আমি জানি যে সাংবাদিকতা পেশাটাই এমন যে অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়, তারপরেও আমি আশা করবো যে আপনাকে নেক্সট টাইম যখন আমরা কল করবো তখন আমরা আবার পাবো আপনাকে। আমি আশা করছি তো আর 2-3টা এপিসোডের মতো আসতে পারবো। গল্পগুলো অনেকগুলো আমি শুরু করেছি। হ্যাঁ, সেটা আমাদের সময় খুবই অল্প, সেই জন্য হয়তো আমার বাইক একটা কুষ্টিয়ার একটা মানে গল্প
গল্প আছে, নতুন গল্প, এটা উনি নিজে বলতে যাচ্ছেন যদি পাবনা থেকে নতুন ঘটনা। আচ্ছা, সেই ঘটনাটা আমাদেরকে একটু, আচ্ছা তাহলে সেই ঘটনাটা আমি বলতে পারি ইচ্ছা করলে আমাদেরকে। কুষ্টিয়াতে ঘটনা ঘটেছিল না? পাবনার ঈশ্বরদী থেকে আব্দুলপুর যাওয়ার। আচ্ছা, কি ঘটনা বলেন? আমি আমার এক ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম, তো যাওয়ার ভিতর রাস্তায় ট্রেন লেট হয়। সেই ট্রেন যাওয়ার কথা ছিল আপনার 9টায়। আমার ফ্রেন্ড ওইখানে অপেক্ষা করতে করতে ও চলে গেছে, কারণ তখনকার আপনার এই মোবাইল নেই। এখন তো মোবাইল আছে যে বলা যায় যে আমি দোস্ত 1 ঘন্টা দেরি হচ্ছে, 2 ঘন্টা দেরি হচ্ছে, তখন কিন্তু সেটা ছিল না। তখন আমার 12টার সময় আমি আব্দুলপুর রেল স্টেশন নামলাম। নামার পর দেখি যে কোথাও কোনো নেই, মানুষজন নাই, 2-1টা দোকানে আছে, হ্যাঁ জাস্ট ওনারা বসে আছে। তখন আমি লোকেরা বললাম যে ভাই আমি অমুক গ্রামে যাব, হ্যাঁ মুকুল আমার ফ্রেন্ডের নাম, ওইখানে যাবো ভাই, এটা কিভাবে যাইতে পারি আমি? হ্যাঁ, তখন বলতেছে যে ভাই এখান থেকে তো এখন রিক্সা নাই, রিক্সা পাবেন না, তো প্রায় 1.5-2 কিলোমিটার আপনার হাইটে যেতে হবে। আচ্ছা, আমি বললাম যে ভাই আপনি আমার যদি রাস্তাটা দেখায় দেন তাহলে আমি হাইটে যাবো। ওকে। তখন উনি বলতেছে যে ভাই আপনি হাইটে যান আর যেভাবে যান আপনি একা যেতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, তাই আমি বললাম ভাই তাহলে কিভাবে যাবো, আপনি একটু বসেন। হ্যাঁ, বসছি, বসার পর আমার জিজ্ঞেস করলে কোথেকে আসলাম, কি আসে বিষয়গুলো। হ্যাঁ, তারপর ওই দোকানদার নিজেই আমাকে নিয়ে রওনা দিল। যাওয়ার পর সে যাওয়ার সময় হাতের ভিতরে একটা লাঠি নিয়ে। আচ্ছা, আমি লাঠি নিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই লাঠি নিলেন কি জন্য, কি রাস্তায় কুকুর টুকুর আছে কিনা? হ্যাঁ, কয় না ভাই কুকুর না, হ্যাঁ শিয়াল আছে। আচ্ছা, হ্যাঁ রাস্তায় শিয়াল আছে। তো আমি বেশ কিছু দূর গেলাম, যাওয়ার পর সে আমাকে বলতেছে ভাই আপনি একটু জোরে হাঁটুন। আমি বললাম যে কেন ভাই? অনেক দূরই করে আসছি, আর আপনাদের রাস্তাঘাট তো আমি চোখে দেখতেছি না, অন্ধকার। আপনি আমার হাত ধরেন। আমি হাত ধরছি, আমি হাত ধরে আমি হাঁটতেছি। মানে তখন পায়ের স্পিড যত বাড়াইতেছি মানে বুঝা দিতেছে যে তার থেকে ডবল কমতেছে। আচ্ছা, হ্যাঁ, তো হঠাৎ করে পিছন দিকে আমার কয়ে আপনি পিছন দিকে চেয়ে নিন। তখন মনে করেন আমি পুরো মানে ভয় পেয়ে গেছি যে কি হচ্ছে এটা, হ্যাঁ ঘটনাটা কি। তখন শরীরটা আমার পুরা মানে গরম হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে পিছন দিকে চেয়ার না করলো আবার সামনেও যে এবার করতেছে, কোন দিকে যেমন জোরও তো হাঁটতে পারতেছে না। তো প্রায় 1 কিলোমিটার মতন এসে গেছি। এসে যাওয়ার পর দেখি আমাদের পাশেই মানে পাশ দিয়ে মানে একটা লোক হাঁটতেছে, ঠিক আছে। তা আমার বলতেছে যে ভাই আপনি ডাইনে ভাই পিছন দিকে তাকায়েন না, আপনি সোজা হাঁটেন। উনি বলতেছে, আমি শুনতেছি, আমি হাঁটতেছি। ওই লোক ঠিক আমার মানে কাঁধ বরাবর হয়ে গেছে, হ্যাঁ যাইতেছে। তো হঠাৎ করে আপনার মাঝ পথে যাওয়ার পর এক লোক সম্ভবত মনে হয় প্রস্রাব প্রস্রাব করার জন্য বাড়ির বাইরে বাইরেছে। তো ওনার সামনে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর পিছন থেকে আমাদের বলতেছে কতটুকু হ্যাঁ যাবি আর। এই কথাটা জাস্ট আমার কানে আসছে। আসার পর আমি চিন্তা করতেছি যে মনে হয় আমার পাশের লোকজনই বলতেছে যে এটা। তো যাওয়ার পর আমি ওই লোক বলতেছে যে ভাই আমি আপনার সাথে আর যাইতে পারবো না। আমি কেন ভাই? আপনার লোক, আপনি রাত্রে এই বাসায় থাকেন, আমি পরে আপনাকে সকালে পৌঁছে দেব। তো ওই যে লোক মানে বাথরুম করার জন্য বাইরে ছিলেন, উনি বাইরে আমাকে বলতেছে যে আপনি কাদের বাসায় যাবেন? আমি বললাম যে ভাই আমি মুকুলদের বাসায় যাব। ও আচ্ছা মুকুলদের বাসায় যাবেন, আচ্ছা ঠিক আছে চলেন। তো ওই এলাকায় তখন মনে করেন যে আপনার ভিডিও মনে করেন সবাই চাঁদা দিয়ে দেখতো। তো ওই বাড়িতে পাশে আর কি এক বাড়িতে আপনার ওই ভিডিও আনছে। তো ওরা গ্রামের সবাই মানে ওইখানে গেছে, কিন্তু উনিও যাবে আর কি এরকম ইয়েতে। তাহলে চলেন আমরা যাই। আমরা যাই, যাওয়ার পরে বলতেছে যে ঠিক আছে চলেন, 3 জন হয়েছি এখন যাওয়া যায়। তা আমরা হাঁটতেছি, হাঁটার পর অর্ধেক রাস্তা যাওয়ার পর আপনার বেশ কিছু দূর, প্রায় 50 গজ হবে,
আগে একটা কি আছে আপনার কালভার্ট, হ্যাঁ কালভার্টের এখানে যাওয়ার পর বুঝাইতেছে যে কালভার্ট ভেঙে গেছে। আচ্ছা, হ্যাঁ মানে যে কালভার্ট পুরা ভাঙা, আমরা এখন পার হবো কিভাবে, এটা আপনারা দেখতে পাচ্ছেন? এটা আমি স্পষ্ট দেখতেছি। এরপরে কি ঘটলো? হ্যাঁ 3 জনে দেখতেছি। এখন উনি বলতেছে কি রে কালভার্ট হলো ভালো জিনিস, এটা ভাঙলো কিভাবে, এটা তো নতুন করছে। তখন ওই ভদ্রলোক দুইজনে ওনারা আলাপ করতেছে, কিন্তু আমার কিন্তু বুঝতে দিচ্ছে না যে এখানে কি হচ্ছে। তারপরে আমি বললাম যে ভাই এটা কিভাবে যাওয়া যায় এখন, হ্যাঁ ভাই কিভাবে যাওয়া যায়, আপনি এটার উপরে সোজা হাইটা যান। হ্যাঁ আমি ধর্মিয়া ভেঙে পড়ে লেগে, হ্যাঁ বাঙ্গা দেয় পড়ে মতো কারে না করবেন না। ওই লোক প্রথম পার হইল, তারপরে দ্বিতীয় আমি পার হইলাম। সে ভাঙার মনে হচ্ছে কিন্তু আপনি কালভার্টের উপর হেঁটে চলে গেছেন, কিন্তু অরিজিনালি কিছুই না, ঠিক আছে? চোখের ভুল। হ্যাঁ পুরা সম্পূর্ণটা চোখের ভুল। তারপর আপনি অনেক দূর যাওয়ার পর একটা মানে বাঁশ গাছের যে জঙ্গল আছে, এই জঙ্গল আছে 2 পাশ দিয়ে, ঠিক আছে? 2 পাশে জঙ্গল আছে, জঙ্গলের সামনে ঠিক একটা বাঁশ ফালানো আছে। মানে বাঁশ গাছটা মনে হয় আপনার যে এই তুফান হয়েছে বা বাতাস হয়েছে। আচ্ছা আমাদের তো শেষ করতে হবে, একটু তাড়াতাড়ি যদি বলতেন যে তারপরে কি ঘটলো। হ্যাঁ না তারপরে যা মনে করেন ওই বাসটা দেওয়া যাইতেছিলাম, তো আমাকে ওই লোকটা হাত দিয়ে টান্দা ধরছে, এটা বলছে যে আপনি কি করতেছেন। আমি কেন ভাই পারে যেতেছি, না এটার উপরে যাওয়া যাবে না। আমি কেন, আপনি এটার উপরে গেলে বাসটা বাসটা সোজা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর আপনার তলদা যদি যান তাহলে আপনার বাস দিয়ে চাপা দেওয়া যাবে। আমি তাহলে যাবো কোন দিকে। আমার বলতেছে যে আপনি কি করেন, এই বাঁশ গাছের এই সামনে দিয়ে যে জায়গাটা আছে নাইমা তারপরে পার হন। আমরা ওখানে পার হইলাম, গেলাম। তো আমার ওই ফ্রেন্ডের বাসায় পর্যন্ত আমরা আল্লাহর রহমত ভালো মতন পৌঁছাইছি। পৌঁছানো যাওয়ার পরে আমার ওই ফ্রেন্ড বলতেছে যে তুই যে আসছস এত রাত্রে তোর আসাটা ঠিক হয় নাই, তোর সাথে যেটা ছিল ওইখানে একটা আপনার গাছ আছে, তুলা গাছ। ওই তুলা গাছে এক থাকে আর কি, তো সেটাই আমাদের পিছনে ছিল আর কি। সেটা হচ্ছে এই গ্রামের নিশ্চয়ই সবাই জানে সেই ব্যাপারটা। হ্যাঁ সবাই জানে। ওকে, এবং এই জন্য কিন্তু ওনারা আলাপ করতেছে, কিন্তু আমাদের বুঝতে দিচ্ছে না। বুঝতে পেরেছি। যাই আমরা এখন একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে ফিরে আসবো আবারও। সো স্টে টিউন টু রেডিও ফুটকা। যারা SMS করেননি তারা SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9409 নাম্বার। আপনাদের সবাইকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু পরবর্তীতে আবার আসতে হবে, এবং আমাকে একটু আগে মুন্না ভাই বললেন যে তিনি পরবর্তীতে আবারও আসার চেষ্টা করবেন। সো আমরা তখন তার কাছ থেকে সেই ঘটনাগুলো আবারও জেনে নেব। এবং তার কাছে অসংখ্য অসংখ্য ঘটনা রয়েছে, আমাকে একটা লিস্ট দেখাচ্ছেন তিনি, এবং সেই লিস্টে আমি দেখলাম যে অসংখ্য ঘটনা রয়েছে। তো মুন্না ভাইকে নিয়ে আমরা আবারও ফিরে আসবো। এবং অনেকেই এর মাঝখানে দেখতে পাচ্ছি উত্তরা নিয়ে অনেকে অনেক কথা বলছেন, এবং আমার মনে হয় যে আমরা আসলে আরেকটু লম্বা সময় যদি দিতে পারতাম ওনাকে, তাহলে আরো অনেক বড় অনেক বেশি তার সাথে ঘটনাগুলো জেনে নেওয়া যেত। যাই হোক আমরা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি একটু পরে। সো স্টে টিউন টু রেডিও ফুড। FM. শুনছেন সবসময় রেডিও ফুডের সাথে আছে রাসেল। চলছে ভূত FM এবং ঘড়িতে সময় 1:02। আর আমরা পাচ্ছি অসংখ্য SMS আপনাদের। আমাদেরকে SMS করেছেন ইনসান ভূত লক্ষ্মী বাজার থেকে, এছাড়া আমাদেরকে SMS করেছেন শাহিন সিলেট থেকে, এবং আমাদেরকে SMS করেছেন হিপ হপ টকি, এছাড়াও সনি SMS করেছেন চিটাগং থেকে, ইমরান SMS করেছেন খুলনা থেকে, এবং তিনি ফার্স্ট টাইম ভূত FM শুনছেন বলে দাবি করেছেন। সানি আমাদেরকে বাড্ডা থেকে SMS করেছেন এবং তার এক্সাম চলছে, তারপরে তিনি আমাদের সাথে আছেন। এবং নর্থ সাউথ ভূত আমাদের SMS করেছেন। এছাড়াও হিমাল আমাদের SMS করেছেন পিসমার খান। এছাড়া আমাদের SMS করেছেন আচ্ছা আমাদেরকে SMS করেছেন, নামটা বুঝতে পারি, মাসুদ SMS করেছেন আমাদেরকে, সাগর SMS করেছেন, ব্লিডিং আইস আমাদের SMS করেছেন, রোমিও ভূত SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন আমি দেখতে পাচ্ছি নিঝুম SMS করেছেন। যাই হোক আরাফ SMS করেছেন উত্তরা থেকে, এবং তিনি বলছেন যে আমি
আচ্ছা তিনি প্রথম SMS করলেন আর কি, প্রথম SMS-টি আমি পড়ে ফেলেছি। এছাড়াও আমাদেরকে SMS করেছেন কাইমুম সিলেট থেকে, গোফরান SMS করেছেন বরিশাল থেকে। যারা এখন SMS করতে যাচ্ছেন তাদেরকে বলি নিয়মটা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আমাদের একজন রেগুলার লিসনার এবং আমাদের সাথে গেস্ট হয়ে এসেছিলেন আমাদের এখানে কাসর রহমানি শাহবাগ থেকে, তিনি লিখেছেন যে আসল ভাই আমি কিছু মানে এইসব প্যারানরমাল যে সমস্ত ব্যাপার স্যাপার আছে তাদের নাম বলতে চাচ্ছেন তিনি, এবং তিনি বলছেন যে অঞ্চল ভেদে এদের নাম বিভিন্ন ধরনের হয়, একই জিনিস বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন নাম। যেমন চুন্নি, এটি অনেক লম্বা, উচ্চতায় প্রায় একটা তাল গাছের মতো, এবং এটি সাধারণত যে জায়গায় তাল গাছ এবং বট গাছ থাকে সেই স্থানে থাকে। রাতে দেখা যায় তার এক পা থাকে বট গাছে এবং আরেকটা অন্য পা আরেকটা গাছে, অনেকে এরকম দেখে থাকে আর কি। এছাড়া আরেকটা নাম আছে, স্থানীয় নাম হচ্ছে ভোলা। এটা খুব চিকন, মানুষের আকার ধারণ করে। আগে রাতে কেউ কোনো কথা দিয়ে রাখলে মানে ওই যে ভোলা নিয়ে যায় আর কি, এরকম ধরনের কথা বলেছেন। এছাড়াও আরেকটা নাম বলেছেন সেটা হচ্ছে গলাকাটা মঙ্গল। মানুষের মতোই, শুধু এর মাথা থাকে না। সে সমস্ত এলাকায় অতীতে মানুষ বয়ে দেওয়া হতো, সে সমস্ত এলাকায় দেখা যায় বোবা ধরা, যেটা রাতের বেলায় মানে এটা হয় এবং দেখা যায় না। এবং আরেকটা হচ্ছে বামন, এরা খর্বাকৃতি, খুবই ছোট হয়, প্রচন্ড শক্তিশালী। তো বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের যে সমস্ত ঘটনা বা প্যারানরমাল যে সমস্ত ঘটনা মানুষজন শেয়ার করে, তখন এই ধরনের নামগুলো তারা উল্লেখ করে। কেউ তাদের এলাকায় বলে চুন্নি, কেউ তাদের এলাকায় বলে ভোলা, কেউ তাদের এলাকায় বলে গলাকাটা মঙ্গল, কেউ বলে বোবা ধরাচ্ছে, কেউ বলে বামুন। এটাই তিনি দাবি করেছেন এবং আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যাই হোক, আপনাদেরও নিশ্চয় এরকম ঘটনা রয়েছে এবং সেই ঘটনাগুলো আপনার সাথে ইচ্ছা করলে শেয়ার করতে পারেন। আমাদের সাথে এখন রয়েছেন জীবন ভাই, আরমান ভাই এবং আশিক ভাই, তিনজন আমার সাথে রয়েছেন। তো কোন দিক থেকে শুরু করবো আমরা, কিভাবে শুরু করা যায়? ফার্স্ট অফ অল একটা স্যাড নিউজ আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা হচ্ছে যে আপনি বলেন। আমাদের one of our legends, musical legends of মানে যাকে বলা যায় পপ কিং, the guy who made everything possible, the rock music took it to the forefront, Azam Khan. We believed he passed away. Okay. So এটা he's been clinically dead. উনাকে clinically dead ডিক্লেয়ার করা হয়েছে সন্ধ্যা থেকে। So এখনো they haven't pulled the plug. So it's very sad day for Bangladesh rock. সেটাই, মানে তার অবদান আসলে বলে শেষ করা যাবে না, যে বাংলাদেশের মিউজিকে, পপ মিউজিকে তার যে অবদান, বা আমরা যেটা বলি না কেন, আমরা যে ব্যান্ড সঙ্গীতের সাথে এখন যারা একদম মানে কি বলবো যে জড়িত, যেটা মানে যে সকালবেলায় রেডিও অন করে আমাদের ঘুম ভাঙে এরকম ধরনের, তো সেখানে আজম খান একটা বিরাট নাম এবং একটা বিরাট জায়গা নিয়ে আছে। I met him once একবার স্টুডিওতে, মানে আমাদের শিফট ছিল, ওনার শিফট ছিল। সো আমাদের শিফট যখন ছিল 12টার সময়, রাত 12টার সময় শিফট শুরুর কথা, তখন I was playing with the band called Glad Tiders. সো দেখি উনি ওখানে রেকর্ডিং করছে। আমার শুধু একটা ছোট্ট কথা মনে পড়ছে আজম খানের, সেটা হচ্ছে যে আমি একটা ইন্টারভিউ পড়েছিলাম তার, খুবই মজার ইন্টারভিউ, যে একদম প্রথম দিকে মিউজিক যখন তিনি করতে যান, তো বলছেন যে আমরা প্রায় 3-4টা গান নিয়ে ঢাকা কলেজে সম্ভবত, আমি ঠিক জানি না, ঠিক মনে পড়ছে না, কোথায় যেন শো করতে যাওয়ার একটা পর্যায়ে তারপরে সবাই মিলে চিৎকার করে বলে ওয়ান্স মোর, ওয়ান মোর, ওয়ান মোর, ওয়ান মোর, ওয়ান মোর, ওয়ান মোর করে যখন চিৎকার করছে, তো বলছে আমি স্টেজ থেকে ভাবছি ওয়ান মোর বলবে, আমি কি করবো, আমি তো 3টা গানই জানি, আমি আর কি গাবো, 3টা গান তো রেডি করে নিয়ে গেছি। তখন মানে খুবই অদ্ভুত লেগেছিল এবং খুবই মানে ভালো মানুষ ছিলেন। এবং আমি কিছু বলতে চাইবেন আমার সম্পর্কে? আজম খান ভাইয়ের কথা একটা যেটা ছিল, উনি যেখানে থাকতো সন্ধ্যার দিকে ওনার বাসার বাইরে ওনার নেম প্লেট কালারফুল লাইট ছিল কিছু, বিকাল হইলেই ছোট ছোট ছেলেরা এখানে ক্রিকেট খেলতো। একদিন আমি মানে ক্রস করতেছি, হঠাৎ দেখি উনি দাঁড়ায় পিচ্ছি দেখে বল দিচ্ছে, ভালো মতন বল করো না কেন, একটু ব্যাট করি, তো বসে পিচ্ছিদের থেকে ব্যাট ট্যাট নিয়ে খেলতে থাকতো সারাদিন। মানে অনেক he was a really down to earth person একজন। মানে আমাদের শিফট যখন করছিল, মানে আমাদের শিফট যখন উনি কাজ করছিল, উনি উল্টা শিফট ফলে এসে আমাদের সাথে আড্ডা মারছে, কাজ করতে, কথা বলছে, উনার শিফটের কথা কথাই নেই এরকম। মানে he was down to earth, চিনে না জানে না আমাদেরকে, তখন নতুন পংটা ছেড়ে করতে আসছে, which is nice. সেটাই। তো আমরা আশা করছি যে আজম খান, সেটাই মানে আজম খানের জন্য আমরা মানে আসলে অনেক বেশি খারাপ লাগছে, এবং সন্ধ্যা থেকে মনটা এই জন্য অনেক বেশি খারাপ ছিল। তো আমরা সেটাই, আমাদের শুধুমাত্র মিউজিক ইন্ডাস্ট্রিতে না, তার অবদান রয়েছে এই দেশ
মানে এই স্বাধীন দেশ পাওয়ার ক্ষেত্রে তার অবদান রয়েছে। সুতরাং সেলুট টু হিম, এবং আমরা গভীর সমবেদনা জানাচ্ছি তার জন্য যে তিনি অসুস্থ। যাই হোক, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের ভূত এফএমে, এন্ড যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে বলি যে আজকে আমাদের যারা রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন তাদের সবারই বেশ কিছু ঘটনা রয়েছে। জীবনে কোন দিক থেকে শুরু করবো? আই থিঙ্ক যেখান থেকে মানে আমাদের দুজন গেস্ট কিন্তু বেশ কয়েকটা স্টোরি নিয়ে এসেছে। সো আই সাজেস্ট ওয়ান অফ দেম, আরমান অথবা ওকে, স্টার্ট। সো আমরা তাহলে ওই দিক থেকে শুরু করি। আরমান, আচ্ছা আরমান তাহলে পরে বলেন আপনি। আমার যে আশিককে দিয়ে শুরু করি আমরা। আশিক, আপনার সাথে এর আগেও কথা হয়েছে আমাদের, এবং বেশ কিছু ঘটনা রয়েছে আপনার, এবং সেই ঘটনার মধ্যে থেকে রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছে। তো কোন ঘটনাটা এখন বলতে চাইছেন? থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো, থ্যাংক ইউ রাসেল ভাই। ওকে, তো এর আগে আমি লাস্ট শোতে আসলাম, যেটা ছিল মোস্ট প্রবাবলি লাস্ট শুক্রবার, আগে শুক্রবার। তো আমি কমপ্লিট করতে পারিনি স্টোরিগুলা। তো ওখান থেকে আমি আনকমপ্লিট কিছু গল্পটা কমপ্লিট করতে পারি। অথবা তো ফানি থিং যেটা হয়েছিল যে আমি আসার সময় আপনাকে বলেছিলাম মনে, আমি আসছি আমার ঢাকার বাড়ি থেকে। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জে, আমার এক ফ্রেন্ডের ফার্ম হাউস টাইপের আছে, ওই জায়গায় আমরা বেড়াতে। ওখানে একটা ফানি থিং ছিল, ওইটাতে আমি স্টার্ট করতে পারি। ওকে, আমার ফ্রেন্ডের বাসাটা ছিল আপনার নারায়ণগঞ্জের ভুইয়া পাড়াতে, ওখানে ওদের ফার্ম হাউস আছে, ওদের ওখানে মিল ওখানে। তো ওদের বাসাটা ছিল অনেক পুরনো, অ্যাকচুয়ালি ওরা ওখানকার লোকাল। তো ওদের বাসা যাওয়ার পর আমি যে জিনিসটা নোটিস করলাম যে ওদের বাসার অনেক পুরনো বাসা, লাইক আপনার 50 or 60 years old। তো প্রত্যেক রুমে একটা করে গজাল পোতা, লাইক বড় বড় পেরেক। তখন আমাকে জিজ্ঞেস করলাম যে এরকম কেন, যে প্রত্যেক রুমের মধ্যে গজাল পোতা। ও তখন বললো যে ওই বাসা বাঁধা দেওয়া হয়, বাসা বাঁধানো হয়, বা এই টাইপের কিছু। তো এটা নিয়ে গল্প করতে করতে যখন ওদের ডাইনিং স্পেসের মধ্যে ছিলাম, আমরা যখন খাচ্ছিলাম, তখন আন্টি আসছিল। তখন আন্টিকে এমনি গল্প প্রসঙ্গে আমরা বললাম যে আজকে তোমার শো আছে, এফএম ভূতে ফেমে যাচ্ছে। তো তখন আন্টি এসব শুনে আন্টি ইন্টারেস্টেড হয়ে আন্টি কিছু গল্প বললেন যে ওনাদের বাসায় কিছু কিছু প্রবলেম আছে যেটা শুধু আন্টি ফেস করতে পারেন। লাইক আপনার বাসার ছাদের মধ্যে মনে কিছু গড়া যাচ্ছে, বা কেউ হাঁটছে, বা হঠাৎ করে দেখা যায় যে কোনো ফিগার। তো আন্টি বললো যে বাসা বাধা দেওয়ার পরে এই জিনিসটা ফেস করেন না উনি। ওকে, ফানি থিং, আমরা ব্যাক করার পরে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করলাম হচ্ছে আপনার মানডে অথবা টিউজডেতে। মানডে টিউজডেতে দেখা করার পরে বললো যে ভাইয়া তুমি সাথে করে কি নিয়ে গেছো? আমি সাথে করে কি নিয়ে যাবো? বলে তুমি আমাদের বাসা থেকে আসার পর থেকে আমাদের বাসার মধ্যে প্রবলেম। আমরা মানে বলে তুমি চলে আসার পর থেকে বাসার মধ্যে আবার এই আগের মতো সমস্যা, ছাদ দিয়ে কিছু করা যাচ্ছে, হয়তো দেখা যায় যে রুমের সামনে দেখে হেঁটে গেল, কে বলে দেখা যায় কেউ নাই। অ্যাকচুয়ালি ওই বাসাতে শুধু ওর বাবার মা থাকে, অনেক বড় বাসা কিন্তু শুধু ওর বাবা মা থাকে, ওরা সবাই এই ঢাকা সাইডই থাকে। এক রাতে এরকম প্রবলেম এক্সট্রিম পর্যায়ে গেল, লাইক ছাদের মধ্যে পাথর করা যাচ্ছে বা এই টাইপের। তখন আমার ফ্রেন্ডের বাবা ছাদে গেল চেকের জন্য যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। তো যে দেখে ছাদের মাঝে কে জানি বাথরুম করে রাখছে। তো আঙ্কেল যেটা করলেন, আঙ্কেল ওই রাতের বেলায় মানে আপনার পানি দিয়ে ঝাঁটা দিয়ে ওই বাথরুমটা পরিষ্কার করে ফেললেন। ওকে, আফটার দ্যাট নাইট টিল নাও আঙ্কেল সিক, ওনার প্রচন্ড জ্বর। সো ওইটা নিয়ে ওর মা একটু কনফিউজ। মা জিজ্ঞেস করলো কি রে তোর ছেলে, তোর যে বন্ধুটা আসলো ওর সাথে কিছু আছে নাকি, যে ও চলে যাওয়ার পর থেকে এরকম সাম কাইন্ড অফ প্রবলেম আবার স্টার্ট হয়ে গেল। সো এটা ছিল ওই লাস্ট ঘটনাটা বললাম। আর ফানি ঘটনা যেটা আমি আপনাকে ফোনে বলেছিলাম আজকে সকালবেলা, ওটা অ্যাকচুয়ালি লিটল বিট উইয়ার্ড। আপনার খেয়াল আছে নাকি যে আমি আপনাকে ফার্স্ট শোর দিনে বলেছিলাম যে গন্ধর ব্যাপারটা, আপনি বিভিন্ন জায়গায় একটা মানে বিচ্ছিরি টাইপের গন্ধ পান। না বিচ্ছিরি না, মানে অপরিচিত টাইপের একটা গন্ধ পান। বিচ্ছিরি না। এবং আপনি যতবারই আমি জিজ্ঞেস করছিলাম যে গন্ধটা কিরকম, আপনি ঠিক বলতে পারেননি আসলে। ঠিক গন্ধটা এক্সপ্লেইন করার মতো না। রাইট। সো যেটা হয়েছে অ্যাকচুয়ালি আমার আসার কথা ছিল লাস্ট ফ্রাইডে, কিন্তু আমার বোনের হঠাৎ করে বিয়ে হয়ে গেল। সো দেখা যাচ্ছে যে গত 1 উইক ধরে আমার বাসায় মনে করেন সেরকম লোকজন আসা যাওয়া করছে, মানে বিয়ে বাড়ি তো। সো আমার গ্রাম থেকে লোকজন আসছে বিভিন্ন, যে মানে পুরো বাসা একটা বিয়ে বাড়ি বাসা তো বুঝেন যেরকম। তো গতকালকে রাতে এরকম গেস্ট আসছিল। তো গেস্ট আসার পরে দ্যাট ওয়াজ লাইক 9টার দিকে, যে
যে সবাই যখন খাওয়া দাওয়া শেষের পরে যখন আমরা যখন মানে আমাদের বয়সে যারা ছিল আমরা যখন খেতে গেলাম, খেতে যে আমি ডাইনিং স্পেসে যে দেখি আমি ওরকম গন্ধ পাওয়া শুরু করলাম আবার এগেন। তখন আমি আমার বড় বোনকে বললাম, দেখো তো তুমি কোনো গন্ধ পাচ্ছ কিনা? ও বললো না, কোনো গন্ধ নাই। কারণ অনেক মেয়ে হয়তো দেখা গেছে মাথার মধ্যে বেলি ফুল পড়েছিল। আমি বললাম, দেখো বেলি ফুলের গন্ধ নেই, এটা কিন্তু অন্য স্মেল, তুমি পাচ্ছ না? পাচ্ছে না। যাই হোক, আমি একটু কনফিউজ হয়ে খেতে বসলাম। খেতে বসার পরে লিটারেলি আমি এক টুকরা মাংস মুখে দেওয়ার সাথে সাথে মাংসটা ফেলে দিলাম। মাংসটা মুখে দেওয়ার সাথে সাথে আমি প্রচন্ড গন্ধ পাওয়া আবার শুরু করলাম। তখন আমার পাশে আমার ছোট বোন ছিলাম, দেখুন তুই গন্ধ পাচ্ছিস না সিরিয়াসলি? বললাম আমি কোনো গন্ধ পাচ্ছি না। ওকে, আমি একটু খাওয়া শেষ করতে পারিনি, আমি খাওয়ার টেবিল থেকে উঠে আসছি। এবং তার চেয়ে মজার যে ঘটনাটা, আমি মনে বলেছিলাম যে আমার কিছু বিড়াল আছে এবং এই বিড়ালে মাঝে মাঝে ডিফারেন্ট কাইন্ড অফ রিয়াক্ট করতে থাকে, আমি বলেছি মাঝে মাঝে। আমি যখন খাওয়ার টেবিলে ওই গন্ধটা পাচ্ছিলাম, আমার যে বিড়ালটা ছিল হিজ লিটল বিট এজ, লাইক অনেক দিন বাঁচলো, 8-9 বছর। এমনিতে মানে এজ বিড়াল তো সেগুলো কিন্তু মানে শান্ত সৃষ্টি থাকে, নড়ে না চলে না। কালকে যেটা হলো, ও ডিফারেন্ট লাইক উইয়ার্ড অ্যাক্ট করা শুরু করলো। লাইক আপনার গায়ের লোম সব দাঁড়িয়ে গেছে, লেজের লোম সব দাঁড়িয়ে গেছে, গা হাত পুরো ধনুকের মতো পাকানো। সে জাস্ট খালি ওই ডাইনিং স্পেসে আপনার আমার ডাইনিং টেবিলের নিচে সে ঘোরাফেরা করছে আর শব্দ হচ্ছে ম্যাও ম্যাও করে, মানে চিৎকার করে, ক্রোধ করে, এরকম একটা ব্যাপার। শুধু শুধু ডাইনিং স্পেসের মধ্যে বা অন্য কোনো জায়গায় না। এর মধ্যে আমাদের ডাইনিং স্পেসের সাথে তো কিচেনের মধ্যে আমার একটা রিলেটিভ বসেছিল। উনি অ্যাকচুয়ালি আমাদের গ্রাম থেকে আসছেন। আচ্ছা, উনার এজ হবে লাইক মোর দ্যান 50। আমার দুঃসম্পর্কের কাজিন, তো আমি ওইভাবে কখনো দেখিনি। হঠাৎ করে দেখলাম বিয়ে উপলক্ষে আসছেন। আমার যেটা মনে হচ্ছে সে মেন্টালি ইল, কেমন জানি কথাবার্তা কম বলেন বা এই টাইপের। আমার বিড়ালটা যখন ডিফারেন্ট উইয়ার্ড অ্যাক্ট করছে, তখন উনি যেটা করলেন, উনি জাস্ট খালি কিচেন থেকে এসে আমার বিড়ালের মুখের সামনে জাস্ট ওনার হাতটা এভাবে ধরলেন। বিড়ালের মুখের সামনে হাতটা ধরার সাথে খাবার মতো করে বিড়ালের মুখের সামনে হাতটা ধরার সাথে সাথে বিড়ালটা মনে করেন ভয় পেয়ে আরো কুকড়ে যাচ্ছে। উনি কয়েকবার বিড়ালের সামনে মুখটা হাতটা এভাবে ধরলেন, বিড়ালটা ভয় পেয়ে কুকড়ে যায়, বিড়ালটা চলে গেল। এটা দেখার পরে তার কিছু মানে আই ওয়াজ টায়ার্ড। যখন আমি ঘুমাতে গেলাম, আমার রুমের মধ্যে বিড়ালটা সেভাবে লাফালাফি করছে, চিল্লা করছে। আমি চেষ্টা করলাম আমাকে বাসা থেকে বের করে দিতে, না সে বাসা বাইরেও যাচ্ছে, সেখানে আমার রুমের মধ্যেই বসে ঘুরেফেরা করছে, চিল্লাচিল্লি করছে। জাস্ট আমি ঘুমায় গেলাম। তো মজার বিষয় হচ্ছে যেটা আমি ভয় পেয়েছি বলা যায়, ভোরবেলা আমার ঘুম ভেঙে গেছে, আমি একটা স্বপ্ন দেখছি, মানে একটা ড্রিম। এখন ওটা ডেজাভু বলবেন না, আপনি যেটা বলবেন, যাই বলেন না কেন, আমি স্বপ্নে যে দেখলাম সেম জিনিসটাই কিন্তু আমি স্বপ্নে দেখলাম। মানে রাতে খাওয়া টেবিলে যা ঘটলো সেটা স্বপ্নে দেখলাম, পুরোটাই হুবহু একদম A to Z এর স্বপ্নে দেখলাম। খালি এক্সটেন্ডেড পার্ট যেটা, সেটা দেখলাম যে ওই আমার ওই কাজিনটা যখন বিড়ালের মুখের সামনে আমার হাতটা ধরছে, তখন দেখলাম আমি সেটা স্বপ্নে দেখছি যে খাবার টেবিলের মধ্যে, মানে আমরা তো সবাই তো ডাইনিং গোল হয়ে বসা, ওই ডাইনিং টেবিলেই মানে আমার ছোট বোন যে, আমি দেখছি যে তার মুখ দিয়ে অন্য স্বর বেরোচ্ছে। স্বপ্নে দেখেছি, স্বপ্নটি এক্সটেন্ডেড পার্ট, বাট তার আগে যেটা রাতে হলো, পুরো ঘটনাটা দেখার পর তার এক্সটেন্ড পার্ট এটা। এবং তত দেখছি যে মহিলাটা যখনই মানে বিড়ালের মুখের সামনে হাত দিচ্ছে, বিড়ালটা কুকড়ে যাচ্ছে, আর আমার ওই বোনের গলা দিয়ে মুখে ভয়েস বেরোচ্ছে। ভয়েস যখন বেরোচ্ছে সাথে সাথে বিড়ালটা আবার কুকড়ে যাচ্ছে। আপনি ঘুম ভেঙে উঠে সকালে তারপরে কোনো সমস্যা হয় না? তারপর সমস্যা দেখেন, সবচেয়ে ভয়াবহ সমস্যা হচ্ছে আমার ওই যেটা দেখেছি স্বপ্নের মধ্যে, যে বোনের মুখ দিয়ে যে ভয়েসটা বেরোচ্ছে, সেই ভয়েসটা যেটা কথা বলছে, যে কিছু কমপ্লেন করছে। যেমন ও বলছে যে আমার বাসার পাশ দিয়ে বলে হেঁটে যাচ্ছিল, আমরা তো বিড়ালকে মাছ খেতে দিই, বারান্দায় মাছ খেতে দিই বিড়ালকে। সো আমি বিড়ালকে মাছ খেতে দিয়েছিলাম কোন এক টাইমে। সো ও বলছে যে বারান্দাতে হেঁটে যেতে যেতে সে মাছ দেখছে, মাছ খেতে আসছে, আমরা ওই প্লেটটা তুলে নিয়ে আসছি, এটাতে সে রাগ করছে বা এই টাইপের কিছু একটা ব্যাপার। ওকে, বুঝতে পেরেছি। আমার এখানে কথা হচ্ছে যে এই জিনিসটা আমি যখন দেখলাম, এটা পুরোপুরি কিন্তু স্বপ্ন ঠিক মনে হলো। যখন আমার ঘুমটা ভেঙে গেল, মনে আচ্ছা আমি আসলে দেখছি।
এত রিয়েলিস্টিক স্বপ্নটা ছিল। এবং এটা দেখার পরে আমি আপনার সাথে ফোনে কথা বলার পরে আমি গেছিলাম আজকে তেজগাঁও কলেজের পাশে একটা হুজুর আছে না, জাস্ট খালি যে আমি এই জিনিস হলো আমার সাথে, এটা এক্সপ্লেনেশন কি। তো হুজুর যেটা বললেন যে হি উইল কাম টু মাই হোম ফর ইনভেস্টিগেশন, মোস্ট প্রবাবলি এই উইকে আসবে। দেখা যাক কি হয়, দেখা যাক। আমরা আশা করছি খারাপ কিছু নিশ্চয়ই হবে না এবং আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা এখন চলে যাবো আবার আরমান ভাইয়ের কাছে, এবং আরমান ভাই এবং জীবন ভাই আমাদের সাথে দুজনে রয়েছেন। আমার কি অবস্থা, কেমন আছেন? আমরা আসলে আমি আর জিবরান ভাই বসে দেখতেছি কে কি মেসেজ দিচ্ছে, আচ্ছা কি বলতেছে ভূত নিয়ে। আচ্ছা ওকে, তো মানে আবার আপনি ফিরে আসছেন এবং আসলে অনেকেই অনেক কোয়েশ্চেন করেছে। আমি শুরুতে যেটা বলবো যে সবাইকে একটু বলছি যে আপনাদের যে সমস্ত সমস্যা নিয়ে জানতে চাচ্ছিলেন এই কয়েকদিন, আমি দেখতে পাচ্ছি এখন এমনি তাছাড়া আপনি এসএমএস করেছেন এবং তিনি তার প্রথম এসএমএস এটা তার আখি এসএমএস করেছেন এবং বলছেন যে আমি শুনছি ভয় করছে, তারপরে শুনছি। সাদ এসএমএস করে বলছেন যে আমাদের বাসায় একটা লম্বা মহিলা হাঁটা চলা করে, খুবই ভালো কথা। যে সমস্ত সমস্যা আছে অনেকে, আমি আজকে শুরুতে দেখেছিলাম যে তামান্না সিদ্ধেশ্বরী থেকে এসএমএস করে বলছিলেন যে তার কিছু সমস্যা আছে এবং তিনি শেয়ার করতে চান সমস্যাগুলো। তো যাদের সমস্যা আছে এবং শেয়ার করতে চান আরমান ভাইয়ের কাছে এবং কোয়েশ্চেন করতে চান বিভিন্ন, তারা সরাসরি আপনারা কোয়েশ্চেন করতে পারেন এবং কোয়েশ্চেনের নিয়মটা একইভাবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার কোয়েশ্চেনটা, আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। তার মাঝখানে আমি একটা ঘটনা শুনলাম। আচ্ছা, ঘটনা বলার আগে কিছু কনসেপ্ট ক্লিয়ার করে নেই। সেটা হচ্ছে অনেকের ভুল ধারণা থাকে যে যারা জিন দেখে বা মানে যারা এগুলো এক্সপিরিয়েন্স করে, যেহেতু জিনটা ইসলাম রিলেটেড একটা কিছু, তো অনেকে ভাবে যে মুসলিম হইলেই দেখা যায়, অন্য ধর্মের কেউ, মানে এরকম একটা কনসেপ্ট অনেকের মাথায় আছে। অনেকে অবিশ্বাস করে, অনেকে আবার বিশ্বাস করে ব্যাপারটা। তো জিন থেকে আমি যেটা বড় কিছু বলবো সেটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে একটা নেচার পাওয়ার, যেটা ওই দিন সুমন ভাইয়ের সাথে বাসায় ডিসকাস করতেছিলাম যে বেসিক্যালি মানুষ মানে জিন টার্মটা ইউজ করার থেকে বেটার হয় যে নেচার পাওয়ারটা বলা ঠিক হবে। এনার্জি মানে ইনফরমেশন জানাটা কিন্তু টোটালি মানুষের উপরে। যেমন যদি ইসলামের হিস্ট্রি থেকে আসি, আপনার নবীজির আমলে এরকম প্রেডিকশন করা হইতো ফিউচার নিয়ে, মানুষজন জিন দ্বারা মানে ফিউচার বলে দিত অনেকে যে এটা হবে। যেমন আমার পার্সোনাল একটা ছোট এক্সাম্পল এক্সপিরিয়েন্স দিয়ে বলি। 2002 না 5 মনে হয় বা 4 এর দিকে আমি পুরান ঢাকা এক লোকের কাছে যাই, ওনাকে সাধু বলা হয়। আমি গেছি জাস্ট দেখতে যে উনি আদৌ কিছু বলতে পারে নাকি। তো আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমি নেক্সট ইয়ার, মানে আমি যেদিন যাই ওনার কাছে, আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে নেক্সট ইয়ার আমি অ্যারাউন্ড মে অর জুন আমি বাইরে চলে যাবো পড়াশোনা করতে। আমি জানি যে আমি নিজের মনে জানি, আমি বাসায় ডিসকাস করে রাখলাম আব্বু আম্মুর সাথে যে আমি বাইরে চলে যাবো পড়াশোনা করতে। তো আমি ওনার কাছে গেছি, ওনার কাছে যাওয়ার পর ওনাকে বললাম যে আমার তো পড়াশোনা হচ্ছে না বা অনেক ঝামেলা আছে, তা এখন আমার কি হবে ফিউচারে। তো উনি বলতেছে ফুল নেম বলো। তা আমি আমার পুরো নাম বললাম, তারপর চোখ বন্ধ করে বলতেছে বাবার নাম বলো। বাবার নাম বললাম, পরে চোখটা খুলেই 5 মিনিট পর চোখটা খুলে আমাকে বলতেছে যে আপনি আগামী বছরের মাঝামাঝি বিদেশ চলে যাবেন, আপনি দেশে থাকবেন না। তো আমি তখন একটু অবাক লাগলো যে আমিও ডিসিশন নিছি যে আমি আগামী বছর মেতে চলে যাব, উনিও এটা জানলো, এটা সামথিং মানে একটা কিছু পাওয়ার আছে। উনি ইসলাম রিলেটেড কেউ না, অন্য ধর্মে। আমি বাসায় আসছি, আসার পরে কয়েকজনকে বললাম যে এরকম এক লোক আছে ফিউচার বলতে পারে। তখন কিন্তু আমার সাথে জিন রিলেটেড কোনো কাহিনী ঘটে নাই। তো একটু জানা মানে যখন জানতে গেলাম, অনলাইনে রিসার্চেস করলাম, তারপর নিজেও একটু জানার চেষ্টা করলাম। যখন আমার সাথে ঘটলো তখন আমি কনফার্ম হইলাম যে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন থাকে, যেটা সুমন ভাইও বলে যে মানুষের সাথে একটা কিছু থাকে। আচ্ছা, ধরেন আমার সাথে আমার সোল আছে, আমার বডি নষ্ট হবে, বাট সোলটা কিন্তু সারা জীবন এক্সিস্ট করবে, পৃথিবীতে না করুক, পৃথিবীর বাইরে কোথাও এক্সিস্ট করবে। আমার সোল জানে যে আমি কি করতে যাচ্ছি, আমার ইন্টেনশন জানে। ওরা যেটা করে তাদের সোলকে নিয়ে আমার সোলের সাথে কমিউনিকেট করানোর চেষ্টা করে, আমার মনের ইচ্ছাটা জানে। আসলে কিন্তু তারা ফিউচার নিয়ে কিছু বলতেছে না, তারা জাস্ট আমার মনের ব্যাপারটা আমাকেই বলতেছে। এটা অনেকের হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে নেচার পাওয়ার। আমি ধরেন যদি এখন চোখটা বন্ধ করি অনেকক্ষণ, আমি যদি আপনাকে নিয়ে চিন্তা করি বা কারোর ফিউচার নিয়ে বলতে চাই, অনেক ডিপ থটে গেলে তার কানেকশনটা আমি পেয়ে যাচ্ছি, মানে নেচার আমাকে তার সাথে কানেক্ট করতেছে, এন্ড তার কালকে কি হইতে পারে বা কি হবে, কি চিন্তা করে রাখছে, এগুলো আমি তাকে বলে দিতে পারি। থট রিডিং এর ব্যাপারটা মনে হয় এভাবে হয়। মানে দিস ইজ আ পাওয়ার দ্যাট মানে almost everybody has, but we don't know how to use it. এটাকে মানে এটাকে reading your energy যেটা বলি আমি। হয় কি মানে একটা মানুষকে দেখে কখন মনে হয় যে I like him, there's something good vibe about him, energy. So তখন if you're in tune with the same frequency, everything in the universe is frequency. আমি যেটা বলি everything in the universe is in motion and in frequency. ওটাই। So if same frequency going or catch করতেছি এটা, I both have to write the same thoughts. It's exactly that.
So তুমি যে বলছো না যে সোলোটা it's just reading basic মানে energy the way you do it and Reza used to do it. হ্যাঁ ও মানে একটা নাটকি ছিল সিরিয়াস মাথার মধ্যে ঢুকে হ্যাঁ he used to get into my head sometimes. তো এই যে বলছিলেন যে ভিন্ন ধর্মের ক্ষেত্রে তাহলে মানে এরকম না যে মানে ধর্মটা আসলে ব্যাপার না, ধর্মটা মানে আমি যে কোনো কিছুতে ধর্ম আপনার ধর্মটা জাজ করলে আপনার এক পক্ষ হয়ে কথা বলা হয়, তো ওইটা অনেকটা মানে ইনজাস্টিস হয়ে যাবে অন্য ধর্মের সাথে। আচ্ছা if you মানে ধর্ম religion রিলিজন একদম everything is religion, everyday office যাওয়া is religion is মানে হ্যাঁ মানে religion মানে কি প্র্যাকটিস ঠিক না। so it's like মানে একটা মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, আমি যদি সেই মাঠে বারবার হেঁটে যাই একই পাত নেই তখন হয় কি যে পাতটাই ওদের ওখানে ঘাসটা মরে গেছে, কিন্তু as soon as we stop এই ঘাসগুলো কিন্তু ফেরত আসে, that means we stop practicing. আচ্ছা things go back. ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এসএমএস করছেন, মাসুম এসএমএস করেছেন, আরমান ভাই আমি একা শুয়ে আমার খাটটা মনে হয় যে কেউ ঝাঁকাচ্ছে, এরকম একটা সমস্যা হচ্ছে। এইটার প্রবলেম হচ্ছে আমি একটা ছোট কাহিনী বলি, এটা মানে ভৌতিক ব্যাপার বাট এন্ডের দিকে অনেক ফানি হয়। আমরা ঢুকার আগে ইনফ্যাক্ট বলতেছিলাম ওনাকে বেশ কয়েক মাস আগে, আজকে ইনফ্যাক্ট এটা আমার আরেক ফ্রেন্ডকে বলছি সন্দীপ ভাই আর সভ্যতা, তো বেশ কয়েক মাস আগে প্রায় 7-8 মাস আগে আমি এরকম রুমে শুয়ে আছি, 2-3 বাজে পিসিতে বসে আছি কাজ করতেছি, হঠাৎ করে আমার ভাই দরজার মধ্যে এমন জোরে বাড়ি দিছে মানে বোম ফুটে উঠছে মনে হয়। তো আমি দরজা খুললাম, তো সে দেখি আমার দিকে তাকায়, দৌড় মেরে রুমের মধ্যে শুয়ে, বড় ভাই আমার রুমের মধ্যে শুয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার সমানে বলে যাচ্ছে এবং ভয় পাচ্ছে। তো আমি গিয়ে তাকে জড়ায় ধরতে গেলাম, মানে গায়ে ধরতে গেলাম, বলছি কি হয়েছে তোমার? সে বলতেছে ওইখানে কে জানি আছে, জিন আছে আল্লাহু আকবার বলে সমানে আল্লাহর নাম নিচ্ছে। তো আমি কোথায় দেখছো তুমি বলো? তো বলতেছে রান্নাঘরের দিকে। আর আমি লাস্ট এপিসোডে যখন এসে বলছিলাম যে এক বাসায় এরকম জিন রিলেটেড ঝামেলা, আমার ভাই যে জায়গাটা দেখাইছে ঠিক ওইটার সামনেই হচ্ছে ওই বাসাটা। তো আমি সন্দেহ করলাম যে হয়তো তাহলে কিছু দেখতে পারে। তো পরে আপনার আমি গেলাম, তো রান্নাঘর থেকে একটু দূরেই দাঁড়াইছি, জানলার থেকে প্রায় 10-15 হাত দূরে দাঁড়াইছি, দেখতেছি। কারণ আমাকে অনেক আগে একজন বলছিল যদি রাত্রে এরকম কেউ বলে জিন টিন দেখছে বা রাস্তায় কিছু হেঁটে গেছে, ইটস বেটার ওই দিক না যাওয়াটা, দূর থেকেই দেখা অবজার্ভ করা ভালো। তো আমি দূর থেকে তাকাইছি, আর ওইদিকে সমানে ভাই চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতেছে, আর আব্বু একা রুমে ঘুমে আসছে, আমি আব্বুকে উঠাইনি। তো অনেকক্ষণ তাকাইছি, পরে গেলাম জানলার সামনে গিয়ে আমি দেখি যেদিকে ইনসিডেন্টটা হচ্ছে কোনো ইলেকট্রিসিটি নাই, একদম অন্ধকার, জাস্ট চাঁদের হালকা একটা আলো। তো দেখি এরকম একটা জিনিস যাচ্ছে আর 2 মিনিট পর ব্যাক করতেছে, আবার যাচ্ছে আবার 2 মিনিট পর ব্যাক করতেছে। তো প্রথমে আমার তেমন একটা ভয় লাগে না, কারণ তার আগে আমার সাথে অনেক ইনসিডেন্ট ঘটছে, তো তেমন একটা খারাপ লাগে না। তো আমি কখনো গিয়ে বড় ভাইকে বলি নাই যে হ্যাঁ আমিও দেখলাম কিছু, কারণ আমি চাইনি তার ভয়টা আরো বাড়াই দিতে। আমি দেখতেছি এরকম যাচ্ছে আসতেছে যাচ্ছে। তো 3 থেকে 4 মিনিট পর আমি ডাক দিলাম, মানে একটু জোরেই চিৎকার করলাম, ওইখানে কে এরকম করে একটা চিৎকার করলাম। তো দেখলাম জিনিসটা দাঁড়াইলো, মানে বুঝতেছি জিনিসটা দাঁড়ায় গেছে, দাঁড়ায় মাথাটা ঘুরাইছে, ঘুরে আমার দিকে তাকায় আছে, বাট আমি ফেস দেখতে পারতেছি না, মানে আমি জাস্ট একটা আপনার শেড, যেটা ব্ল্যাক একটা শেড বলে, এটা দেখতেছি যে আমার দিকে তাকাইছে, অনেকক্ষণ তাকাইছে, এরপর আবার চলে গেল, হেঁটে চলে যাচ্ছে। আমি 3 তলা থেকে দেখতেছি নিচে মেইন রোডে, আবার হেঁটে যাচ্ছে, আবার চিৎকার দিলাম, আমি তো এখানে কে কথা বলে না কেন বলে একটা গালি দিলাম। এরপরে দাঁড়ায় সেম গালিটা আমাকে রিপিট করলো, করে আবার চলে গেল। তো তখন বড় ভাই চিৎকার দিয়ে আবার আল্লাহু আকবার বলে যাচ্ছে সমানে। এরপরে একটু পরে দেখি ওই লোক যাচ্ছে, তখন আমি 2-3টা গালি দিলাম, দিয়ে আমার বাবা উঠে আসছে সাথে সাথে রুম থেকে, বলে কি হয়েছে? তা আব্বুকে আমি একটু দূরে দাঁড়ালাম, দাঁড়াও দেখতেছি, বলে দেখি যে ওই লোকের মানে যেই জিনিসটা ছিল ওইটার সাথে আরো 4টা অ্যাড হইলো, 4টা শেড যাচ্ছে আর আসতেছে, এবং মাঝখানে ধরেন 2 থেকে 3 সেকেন্ডের মতন দাঁড়ায় এদিক তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে, আমি যেদিকে। তো একটু পর হঠাৎ করে আমি যখন আবার ডাক দিয়ে গালিটা দিলাম, ইলেকট্রিসিটি চলে আসছে ওখানে, এবং দেখি 4টা মিস্ত্রি আপনার মানে 4 জন লেবার, তারা ওইখানে একটা কনস্ট্রাকশন হচ্ছিল, তো তারা ট্রাক থেকে মালামাল নিচ্ছে মাথায়, এবং মালামাল নিয়ে যাচ্ছে আসতেছে। তো বড় ভাই যখন দেখছে, বড় ভাই চোখ মানে জাস্ট ঘুমের মধ্যে ছিল, তো পানি খেয়ে আপনার হঠাৎ মানে মনে হলো সাইড দিয়ে নর্মালি আমাদের ধরেন এখান থেকে হাত মুড়লে আমরা কিন্তু বুঝতে পারি যে কিছু একটা গেল। ফ্রিজের সামনে আপনার পাশেই ছিল জানলাটা, তো বড় ভাই দেখলো কি যেন একটা গ্যাস, তো তাকায় দেখে একটা শেড, ইলেকট্রিসিটি ছিল না, তো সে ভাবছে জিন, চিৎকার করে হাওমা। পরে যখন আমি দেখলাম মিস্ত্রি, আমি বললাম আমি তোমাদের গালি দিলাম, আমরা কেন গালি দিলা? তো বলতেছে আপনি মানুষকে গালি দিবেন কেন? সাথে সাথে আমি গিয়ে বড় ভাইকে বললাম ওইখানে তো কোনো জিন নাই, মিস্ত্রি আছে। পরে বড় ভাইকে এনে দেখাইলাম যে দেখো মিস্ত্রি, তখন তার কাছে এটা
মানে মনে হলো যে হ্যাঁ না ঠিক আছে সব। এখন অনেক মানুষের প্রবলেম হয় যে বিছনা নড়তেছে, হয়তো দেখা যাচ্ছে যেমন শরীর অসুস্থ থাকলে কিন্তু এরকম হ্যাঁ, হয়। আপনার নর্মালি Weak কিন্তু থাকলে। মানুষের শরীরটা একটু উইক থাকলে ব্লাড সার্কুলেশন হইতে থাকে, আপনি নিজের হাতটা 1 মিনিট ধরে রাখেন, ফিল করবেন যে হাত কাঁপতেছে সমানে। তো অনেকে বিছনায় শুয়ে থাকলে এরকমও হয় মাঝে মাঝে, হয়তো কনস্ট্রাকশনের ব্যাপার থাকে বিল্ডিং এর। আর এটা সাইন্টিফিক্যালি কিন্তু প্রুভ করা হয়েছে যে আপনার যদি বিল্ডিং কনস্ট্রাকশনে কিছু এটা যদি ভালো ইঞ্জিনিয়ার দিয়ে না করা হয়, যেটা আমরা বাংলাদেশে নর্মালি কোনো ভালো ইঞ্জিনিয়ার করেও না, জাস্ট লেবার এনে কাজ করে বিল্ডিং তুলতেছে। তো যেসব সাউন্ড, যে একটু আগে উনি বললেন যে ছাদের মধ্যে ইট করার সাউন্ড দেখি অনেক কিছু, তো আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম, এটা যদি বিল্ডিং কনস্ট্রাকশন যদি ঠিক না থাকে, একদম যদি আপনার ইঞ্জিনিয়ার যদি পুরো কনস্ট্রাক্ট না করে ঠিকভাবে, জাস্ট নর্মাল যদি বিল্ডিংটা উঠায় দেয়, অনেক ওয়েভ যায়, আপনার বাতাস বলেন অনেক ওয়েভ যায়, এন্ড ওইগুলো আপনার কিছু এমন সাউন্ড ক্রিয়েট করে যেটা মানুষ হয়তো মনে করবে যে অনেক ভৌতিক বা হয়তো এটা জিনের কোনো কাজ। কারণ নর্মালি আমরা যেগুলো জানি যে জিন আপনার সহজে কখনো তার প্রেজেন্সটা ফিল করতে দিবে না। নর্মালি যেটা হয় যে কখনো প্রেজেন্সটা ফিল করতে দেয় না, ইভেন যদিও দেয় স্পেসিফিক একজনকে টার্গেট করে জিন। এমন আপনার ধরেন পরিবারে যদি 10 জন থাকে, 10 জনকে টার্গেট করবে না, করবে একজনকে, এবং ওই একজনই সবকিছু দেখবে। ইদার বলেন আপনি কোনো ভিজিবল কিছু দেখবে বা কোন একটা সাউন্ড শুনবে যেটা ওই একজন মানুষ শুনবে। এক্স্যাক্টলি, যে আশিকের কথা শোনার সময় এরকম মনে হচ্ছিল আমার কাছে যে ও একা, ওর পাশে যে আছে সে বুঝতে পারছে না, কিন্তু ও সবকিছু বুঝতে পারছে। আশিক এরকম তো ছিল, তাই না? যে হ্যাঁ, এখানে আমি কিছু বলতে চাচ্ছি, শেয়ার করতে যাচ্ছি যে আমাদের বাসা, আমি বলেছিলাম যে আমাদের উত্তর বাসাটা যে প্রবলেম ছিল, দেন আমাদের সাইদাবাদী হুজুরতে যেটা বাঁধানো করা হয়েছিল বাসা বলেছিলাম। পরে আমি তো ছিলাম না গত 3 বছর দেশে, তো এই টাইমে আমাদের বাসাটা এক্সটেন্ড করা হয়েছে, লাইক 5 তলা থেকে 7 তলা পর্যন্ত করা হয়েছে। তো 5 তলা থেকে 7 তলা যখন করা হলো, তখন ছাদের 4 কোণা 4টা এরকম গজালের মতো পুঁতা ছিল। সো যেই হুজুর বাসাটা বাঁধাইছিল উনি বলেছিল যে এটা যাতে ওনাকে না বলে খোলা হয়। সো বাসা এক্সটেন্ড করার সময় ওটা খুলে ফেলা হয়েছিল অ্যাকচুয়ালি। তো তারপরও আমাদের বাসা এক্সটেন্ড করা হলো, কিন্তু 1 বছর হয়ে গেল। এই 1 বছরে কিন্তু কোনো প্রবলেম ছিল না। আমি ঢাকায় আছি 3 মাস, এই 3 মাসের মধ্যে দেখা গেল যে বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট হওয়া শুরু করলো আবার। যেমন আমি এক রাতের কথা বলি, এক রাতে আমি জেগেছিলাম, তখন বাজে হচ্ছে রাত 2টা কি 3টা। তো হঠাৎ করে শুনি, আমি তো জেগে যেতাম, কম্পিউটার ফেসবুকিং করছি, তো হঠাৎ করে মনে হয় যে ছাদের মধ্যে বিশাল বড় কোনো কিছু এসে পড়লো, এরকম একটা শব্দ, পুরো বিল্ডিং কেঁপে উঠছে। ফানি থিং যে আমি যে শব্দটা একা শুনছি তা কিন্তু না, পাশের রুমে কিন্তু আমার 2 বোন ঘুমাইছিল, তারা কিন্তু উঠে আসছে যে কি হলো, কিসের শব্দ। এবং আফটার দ্যাট আমি কিন্তু আমার পুরো বাসা চেক করলাম, নিচতলা থেকে 7 তলা পর্যন্ত চেক করলাম, প্রত্যেক বাসায় যে আমি নক করলাম কি ব্যাপার, শব্দটা হলো, শব্দটা কি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে, যা সাপোজ গ্যাসের চুলা বাস্ট করছে এই টাইপের কিছু না, সারা বাসায় কোনো শব্দ ছিল না, বাট আমাদের ফ্লোরে শুধু আমরা 3 জন পেলাম এই শব্দটা। সেরকম একটা কথা বলছিলেন। এর মাঝখানে আমার কাছে বেশ কিছু SMS রয়েছে, এবং SMS গুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনার কাছে কোয়েশ্চেন। আরমান ভাই SMS করেছেন, আচ্ছা আমি একে একে পড়ি। আরমান লিখেছেন চিটাগাং থেকে যে খুব ভয় লাগছে, বাথরুমে যেতে পারছি না, কি করবো বলতে পারো? ওকে, এটা বেচারা যেহেতু বাথরুমের প্রবলেম, গল ব্লাডার নষ্ট হতে পারে, তা আমার সাজেশন হবে যে আপনি এখনই বাথরুমে যান, আমরা আসি এখানে, জিনরা আমাদের কাছেই আছে, তো আপনার কাছে যাবেন, আপনি আরামে বাথরুমে। ওকে, আর ওই যে আমাদেরকে SMS করেছেন তান্না SMS বলেছেন যে আরমান ভাই আমার প্রতিদিনই আমাকে বোরা ধরে এবং বিকট সাউন্ড শুনতে পান তিনি, এবং বলছেন যে এই সাউন্ড কোনো মানুষ বা অন্য কোনো কিছু দ্বারা করা সম্ভব নয়, এরকম কিছু বিকট সাউন্ড শোনেন। আমি কি একে একে পড়ে যাবো? একসঙ্গে মনে উত্তর দিলে ভালো হয়। তারপরে আচ্ছা, আজমানি আমাদের SMS করে বলছে যে আরমান ভাই আমি যেন কিরকম একটা সাউন্ড পাই, হ্যাঁ আমি এখন কি করবো? এছাড়া সাদমান বলেছেন যে আরমান ভাইয়া আমি ঘুমানোর সময় মনে হয় যে আমার পাশে কেউ শুয়ে আছে, এরকম একটা ধারণা হয়। হিরক লিখেছেন খুলনা থেকে যে আরমান ভাইয়া আমি ঘুমালে রাতে মাঝে মাঝে আমার গলা আটকে যায় এবং বুক ব্যথা করে, দম বন্ধ হয়ে যায়, এই ধরনের কিছু প্রবলেম হয়। তো সবাই মোটামুটি কাছাকাছি প্রবলেম, তাই না? আচ্ছা, হ্যাঁ, ঘুমানোর টাইমে এটা অনেকটা চিন্তা একটা ফার্স্ট। আর তান্না যেটা লিখছে আমি ওটা আরেকবার একটু, তান্না ভাইয়া আমার প্রতিদিনই বোধা হয় এবং সেটা বিকট সাউন্ড শুনতে। আচ্ছা, এইটা কিছুটা আপনার বায়োলজিক্যাল প্রবলেম,
যে বোবা ধরাটা একটা বায়োলজিক্যাল প্রবলেম, এবং ফ্যামিলি মানে হয়তো ওনার আম্মার সাইডে কোন একটা প্রবলেম হয়ে থাকতে পারে ফিজিক্যাল, যেটা ওনার কাছে চলে আসতে পারে। বোবা ধরাটা আমার মতে মানে আমি যদি জিন রিলেটেড না হয় মানে নর্মাল একটা সাজেশন হিসেবে বলতে পারি যে রাত্রে ঘুমানোর টাইমে অন্তত কুসুম গরম যদি দুধ খেয়ে ঘুমায় এই প্রবলেমটা মনে হয় সলভ হয়ে যাবে, আমার কাছে মনে হয়। এরপরে যদি না হয় আই গেস একটা জাস্ট ঘুমানোর টাইমে যদি শাওয়ার নিয়ে নেয় রাত্রে, যদি মানে টেনশন ফ্রি যদি হয়ে ঘুমায় কোন একটা সমস্যা। আর আরেকটা জিনিস হচ্ছে ভেরি মেজর পয়েন্ট যে বোবা ধরা অথবা বিজনেস চেক করা, চেক ইউর ব্লাড প্রেশার, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টরস। হয় কি কয়েক সময় ঘুমাতে ঘুমাতে অনেকে দেখে উড়ে যাচ্ছে, দে আর ফ্লাইং, দেখে পড়ে গেল, ঘুম থেকে একদম চার দিয়ে ঘুম থেকে ভেঙে ওঠে, মানে একদম চমকে। ইটস বিকজ অফ ব্লাড প্রেশার ফলিং ঘুমের মধ্যে। আচ্ছা, আমি একটা জিনিস মাঝে মাঝে কোশ্চেন করে, তো এটা যে জিবরান ভাইও বলেছেন অনেকবার, সুমন ভাইরাও বলেছেন তাদের মতন করে, আমি আপনার কাছে আবার জানতে চাচ্ছি যে হঠাৎ করেই খুব একটা উদ্ভট সিচুয়েশন হয়, কিন্তু মানে ধরলাম যে একদম আমার শরীর ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তারপরেও অদ্ভুত কিছুটা দেখে ফেললাম, এবং সেটা কি হয় যে হঠাৎ করেই ঘুম ভেঙে দেখে ফেলার মতো একটা ঘটনা ঘটে। তো সেই মুহূর্তে আসলে কি করা উচিত, বা সেই মুহূর্তে কি করবে মানুষ? হঠাৎ করে দেখলে সামনে ঘরের মধ্যে দেখতে পাচ্ছে একটা মানুষ, সে পুরোপুরি সুস্থ জেগে আছে, তারপরে দেখতে পাচ্ছি ঘরের মধ্যে অন্য কারো অস্তিত্ব টের পাচ্ছে। আমার মাঝে মাঝে যেমন আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, এবং আমার একা না, আমার সাথে আমার কলিগদের ম্যাক্সিমাম সবারই হয়েছিল যে মনে হয় যে হ্যাঁ দেয়াল মনে হয় তাকিয়ে আছে তার দিকে, দেয়াল মনে হয় দেখছে, দেয়ালটা যেন একটা ক্যারেক্টার, এরকম ধরনের একটা ফিলিং হয়েছিল। তো হঠাৎ করে ঘুম ভেঙে উঠে বা দিনে কোনো একটা সময় যখন এরকম ফিলিং হয়, তখন মানুষের আসলে কি করা উচিত? প্রথমত আপনার যেমন এটা আমার সাথে অনেক হতো, যখন আমার মানে জিন রিলেটেড প্রবলেম ছিল, অনেক হতো যে আমি ঘুম থেকে উঠতাম, দেখতাম যে একটা মানুষ দাঁড়ায় আছে, তো চোখটা বন্ধ করে কিছুক্ষণ আবার তাকাইতাম, নাই। এখন প্রবলেমটা হচ্ছে ঘুম থেকে উঠাটা, এটা হচ্ছে মেইন প্রবলেম, যে আপনি যখনই ঘুমটা ভাঙলো, অনেকে আছে এখন স্টপ করা যায় না, আপনি ধরেন থাম করে ঘুম থেকে উঠে চোখটা খুলে ফেলতেন, দেখলেন একটা কিছু, ওই টাইমে মানে সবচেয়ে বেটার হবে চোখটা বন্ধ করা, অন্তত 30 থেকে 40 সেকেন্ডের মতন চোখটা বন্ধ করে রাখা, তারপর চোখ খোলা। তখন যদি মনে হয় যে হ্যাঁ আমি কিছু একটা দেখতেছি, যেই ধর্মের, যদি মুসলিম হয়, যদি কিছু একটা মানে কোন একটা মানুষ দেখতেছে, যদি এরকম হয় যে কেউ তাকায় আছে, যদি মুসলিম ধর্মের হয়, সালাম দেওয়া বেটার। সালামটা দিয়ে যদি রিপ্লাই পায়, মানে বুঝতে হবে যে কমিউনিকেট করার কোন একটা হয়তো কিছু কমিউনিকেট করতে যাচ্ছে। যদি হিন্দুইজম হয়, উনি হিন্দু ধর্মের হয়, হিন্দু ধর্মে যেভাবে গ্রিটিং করা হয় ওইভাবে করা উচিত। তারপরে যদি মনে হয় যে খুব ভয় পাইতেছে, কন্ট্রোল করতে পারতেছে না, ওই মুহূর্তে চোখটা বন্ধ করে কোনো মতে দরজার কাছে গিয়ে রুম থেকে বের হওয়া সবচেয়ে বেটার। কারণ অনেকে আছে যে দেখতেছে, আমি মানে এই জিনিসটা অনেক বিশ্বাস করি যে মানুষ অনেক কিছু হইতে পারে, মানে নেচার যেহেতু অনেক কিছু শো করে, আর মানুষ ফিজিক্যালি অনেক কিছু দেখতে পারে। তো যদি কারো ওই কন্ট্রোল পাওয়ারটা না থাকে যে আমি এটা ফেস করতে পারবো, আমি অনেকে থাকে মানে মেন্টালি উইক থাকে, বা আপনার তেমন একটা স্ট্রং থাকে না মানুষটা, তো যদি দেখে যে হ্যাঁ আমি ফেস করতে পারতেছি না, আমার মতে রুম থেকে বের হওয়া বেটার। আর যদি ফেস করতে পারে, বসে কমিউনিকেট করা যে কি চায় বা জিনিসটা কি আসছে। যেমন আছে এরকম অনেক মানুষ যে আপনার ধরেন শুয়ে আছে, হঠাৎ করে দেখতেছে একটা মানুষ রুমের মধ্যে বসে আছে, ও কিন্তু জাস্ট তাকায় ভয়ে কিছু না বলে হয়তো ঘুমায় গেছে, সকালে উঠে বা সারা জীবন তার মাথার মধ্যে এটা আছে, এবং সে জীবনও বুঝতে পারবে না যে জিনিসটা তার সাথে কি হয়েছে। যদি এরকম কেউ দেখে, এটা কিন্তু এমন না যে সাইকিক পেশেন্ট হয়ে যাবে বা মানুষজন তাকে সাইকিক পেশেন্ট বলবে। যদি মনে হয় তার কিছু রুমে আছে, সে যদি কমিউনিকেট করার ট্রাই করে, অনেক ওয়ে আছে। যেমন আপনি ধরেন বসে বলতে পারে যে আপনি যদি কেউ রুমে থাকে আমাকে সামহাউ ফিল করাও, এরকম কিছু টার্মস আছে কথা বলার। তো যদি থেকে থাকে কিছু, যদি মনে হয় যে ওর সাথে কমিউনিকেট করতে যাচ্ছে, সামহাউ একটা মানে সাইন দিবেই। ওকে, এটা কিপ ইউর কুল। এবং আপনারা নিশ্চয়ই মানে জিবরান ভাইদের সাথে আমরা এর আগে যখন কথা বলেছি তখন জেনেছি যে অনেকে এটার মানে কি বলবো যে প্রতিকারের ব্যবস্থা করে থাকেন, এই যে গজাল, এই যে আশিকও বলছিল আজকে, তারপরে তাবিজ এগুলো নেওয়া, বা চান যেটা না হোক, হ্যাঁ এরকম ধরনের ঘাটাতে যাওয়াটা ঠিক না। অনেকেই আমরা কয়েক সময় তিলকে তাল বানিয়ে ফেলি, ওটা মানে মশা মারতে কামান নিয়ে আসি বেসিক্যালি। জিনিসটা হচ্ছে আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, যে কি হচ্ছে, কেন হচ্ছে। আমার সাথে যেটা হচ্ছিল, মানে আই থিঙ্ক হ্যান্ডেল ইট দ্য বেস্ট ওয়ে পসিবল। হ্যাঁ, তা তো অবশ্যই। যেটা মানে প্রথমবার যখন আমাকে বোবায় ধরতো, অথবা আমি ফিল করলাম যে আমাকে মানে সামথিং, আমার ঘুম থেকে উঠলাম দেখে আমি দেখতে পাচ্ছি না, and I can just track the phone দেখতে পাচ্ছি somebody একদম পাশে দাঁড়ানো, huge একটা figure. So তখন আমার কি করা উচিত? প্যানিক করা উচিত? আমি চিল্লাতে পারছি না কিছু না, কিছু বললাম যে চিল্লাতে বললাম যে
আমি ঘুমাতে যাবো। এখানে কিছু আগে যে আমার ভাই একটা এক্সপ্লেনেশন দিল যে বাসার মধ্যে যদি শব্দ হয়, এটা যদি লো কনস্ট্রাকশন হয় তাহলে হয়তো নিচতলাকে হেঁটে গেলে সব উপরতলায় শব্দ আসে। কিন্তু রিসেন্টলি আমি যে জিনিস একটা অদ্ভুত জিনিস ফেস করলাম, মজার জিনিস এটা কিন্তু আপনি কোনোভাবে এক্সপ্লেনেশন করতে পারবেন না। যদি এটা যদি এমন যদি হয় যে আমার কিছু প্রবলেম, হয়তো আমার কিছু সাইকিক প্রবলেম যদি শুধু আমি দেখতে পাচ্ছি, তাহলে এটা হলে শুধু আমার কিন্তু ফেস করার কথা, আমার আশেপাশে তো ফেস করার কথা না। তো এখানে আমি যে ঘটনা বলতে চাচ্ছিলাম যে একদিন আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম, জাস্ট করে সন্ধ্যাবেলা আমরা জাস্ট টাইম পাস করছি সন্ধ্যাবেলা। তো আমার ফ্রেন্ডের বাসায় কেউ ছিল না, তো আমি আমার 2 ফ্রেন্ড মিলে ছিলাম ওর বাসায়। তো যেহেতু ওর বাসায় কেউ ছিল না, তো আমরা রুমের মধ্যে বসে স্মোক করছিলাম, নিজের মধ্যে টাইম পাস করছিলাম। তো আমি জানি কিন্তু ওই টাইমে আন্টি আসবে না, তো আমরা রিল্যাক্স মুডে ছিলাম। তো আমি কম্পিউটারের সামনে ছিলাম আর আমার এক ফ্রেন্ড আমার পাশে বসেছিল, আরেকজন বিজনেস ছিল। আমার ফ্রেন্ড নাম তন্ময়। আমি হঠাৎ করেছিলাম আন্টির গলা, আন্টি ডাক দিল, এই তন্ময়। আমি দেখলাম তন্ময় আমার পাশ থেকে উঠে গেল। তন্ময় পাশ থেকে উঠে যে মানে আন্টির রুমটা তন্ময়ের রুমের পাশে রুমে, তন্ময় আন্টির রুম থেকে ঘুরে ফিরে এসে বসে রাখলো। আফটার 10 to 15 মিনিটস আমি আন্টিকে জিজ্ঞেস করলাম আন্টি আসছে, আন্টিকে গাড়ি নিয়ে আসছেন? গাড়ি নিয়ে আসলাম, বের হবো। ও বললেন না আন্টি আসেনি। আমি বললাম তাহলে আন্টি যে ডাক দিল? আমাকে বললো তুই শুনছিস? হ্যাঁ আমি তো শুনতে পেলাম যে এই তন্ময় বলে ডাকছে। তখন ও একটু ভেবা জায়গা খেয়ে গেল, যে কারণ এই তন্ময় ডাকটা ও শুনতে পেয়েছে, আমিও শুনতে পেয়েছি। এবং ফানি থিং, আমার যে ফ্রেন্ডটা রাশাদ, সে যে বিছানায় শুয়েছিল সেও কিন্তু শুয়ে পেয়েছে এই তন্ময় ডাক। এক সময় একই সঙ্গে তিনজন। এবং আন্টি গলার স্বর আমরা শুধু শুনলাম, আন্টি আসলে আসেনি। এবং তন্ময় যে আন্টি ডাক শুনে যে তন্ময় যে ঘুরে দেখে আসলো চেক করে, তন্ময় নিজেও কিন্তু জানে যে আমরা শুনতে পেয়েছি। তন্ময় কিন্তু ওর মধ্যে বসেছে। জাস্ট আফটার 10 মিনিট বা 15 মিনিট আমি জিজ্ঞেস করলাম তো আন্টি আসছেন, আন্টিকে গাড়ি নিয়ে আসছে? তখন বললেন না আন্টি তো আসেনি। এটা যদি হয় তাহলে এটা কি হবে? 3 জন মানুষই একসাথে তো একই ভুল করা সম্ভব না। সেটাই। আমি জাস্ট একটা ইন্টারাপ্ট করি। আপনার বাসা মানে যেখানে বিল্ডিংটা আপনি বলছেন মেইন রোড থেকে কত দূর? অলমোস্ট মেইন রোডের উপরে, কর্নার প্লট। আচ্ছা, মেইন রোডের উপরে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনার যখন গাড়ি যায়, আমাদের রাস্তার কনস্ট্রাকশন যেগুলো হয় খুব পোর এবং খুবই উইক। যখন নর্মালি যদি ইভেন 1 কিলোমিটার দূরেও যদি কোনো গাড়ি যায়, দেখা যায় যে ওই ওয়েভটা কিন্তু আপনার আসে, অতটুকু পর্যন্ত আসে। মানে এটা হচ্ছে আমার এক্সপ্লেনেশন। তারপরে হইতে পারে, মানে আমি একটু আগেই বলছি যে আপনার এক্স্যাক্টলি except for the voice আমার এক্সপ্লেনেশন আছে একটা অন্য। আচ্ছা, but as far as the sound is concerned আমি বলবো যে হ্যাঁ, because আমি আমার লাইফ I spent studying sound. হ্যাঁ মানে both of us. What is the loudest, পৃথিবীর সবচেয়ে loudest noise কি বলতো? সবচেয়ে loudest noise possible, সবচেয়ে লাউড সেটা হচ্ছে যে সমস্ত যে ডগদের ইয়ে হয় ওটা নাকি? that's high frequency but that's not loud মানে জোরে, অনেক জোরে। what is the loudest noise? অনেক জোরে কি বাজে? যত গো turn up your volume একদম বাসায় যে মিউজিক যত জোরে পড়ে ট্রান্সফার হবে, কেউ যদি সেটা ডাস্ট লাভ করে you'll hear the tone. অবশ্যই Noise frequency is the biggest. হ্যাঁ, so যখন একটা বড় এক্সপেক্ট করে তখন এটা বড় হয়, এটা তো obviously high pitch না, so that has an impact. সাউন্ডে কিন্তু গ্লাস ভেঙে ফেলা যায়, সাউন্ডে গ্লাস ভেঙে ফেলা যায়। so তখন নাকি মানে the bass frequencies travel the most. so একটা কিক ড্রাম যখন মানুষ বাজায়, যখন ড্রামস বাজায়, কিক ড্রাম যখন আমরা স্টুডিওতে রেকর্ডিং করি, that's the worst thing to do. একটা ওপেন আউট করলে কিক ড্রাম ট্রাভেলস মোর বিকজ ইটস এ লোয়েস্ট ফ্রিকোয়েন্সি এন্ড সো এখন নাকি যখন একটা ট্রাক যায় এই যায়, দিস ক্রিয়েট লো লেভেল ফ্রিকোয়েন্সিস। দেখি আমরা যেটা আমরা বলবো যে আমাদের কনস্ট্রাকশন হয় দেয়ার লট অফ হলো পয়েন্টস আমাদের বিল্ডিং এ থাকে। তুমি ওয়ান আছে দেখবা জাস্ট টক নক করে দেখো, অনেক জায়গায় দেখবা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস দিচ্ছে, নট সেম ফ্রিকোয়েন্সি এভরিওয়্যার। সো দোজ আর হলো পয়েন্টস। Like a sound যখন আপনার যে ভাইব্রেট করতে থাকে, they produce a different factor that you cannot explain.
সেটাই। এবং আমার কাছে বেশ কিছু SMS অলরেডি চলে এসেছে, আমি সেই SMS এর কিছু পড়ে ফেলতে চাই। আর যারা SMS পাঠাচ্ছে তাদেরকে বলবো যে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আর যারা আমাকে ইমেইল করতে চান তারা লিখুন BHWT@radiofurti.fm, মানে bhutfm@radiofurti.fm আপনার ইচ্ছা বলে SMS পাঠাতে পারেন। মনিকা আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন তার আগে অনেক প্রবলেম হতো এবং এখন ছোট ছোট প্রবলেম হচ্ছে, এবং তিনি বলছেন যে তিনি আসলে যোগাযোগ করতে চান। আমার যেটা মনে হয় যোগাযোগ করার উপায় একটাই, সেটা হচ্ছে আপনি ইমেইল করতে পারেন। আর আসলে সমাধান দেবার কিছু নাই, আমরা আসলে মানে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা আসলে প্রমাণ করতে চাই না। আমরা যেটা চাই আপনাদেরকে একদম মানে নির্ভেজাল মজা দিতে। আচ্ছা আরমান, আচ্ছা সুমন লিখেছেন, আরমান ভাই মাঝে মাঝে আমার মাঝে মাঝে তার শরীরটা অনেক ভারী লাগে। হ্যাঁ, শরীরটা অনেক ভারী ভারী লাগে। হ্যাঁ, তার শরীরটা অনেক ভারী ভারী লাগে এরকম বলেছেন। ফারা SMS করেছেন আমাদেরকে, এছাড়াও সৌমিত্র আমাদের SMS করেছেন যে আমি জানি ভূত। আচ্ছা, তিনি অবশ্যই একটা ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা আমি এখন পড়তে চাচ্ছি না। আচ্ছা, ফাহিম লিখেছেন, আচ্ছা ভাইয়া বলেন, আমি প্রায় স্বপ্নে সাপ দেখি। আচ্ছা, আর আমাকে শিহাব ভূত লিখেছেন যে রাসেল ভাই আজকে রাত্রে উত্তরা থেকে আসার পথে একটা ঘটনা ঘটেছে এবং আমি গাড়িতে FM শুনছিলাম। আমি বাসায় পৌঁছে মেল করবো, ইমেলটা বলেন। ইমেল আমি বলে দিয়েছি, তারপর আরো একবার আপনার সুবিধার জন্য বলছি যে bhutfm@radiofurti.fm। আর ডলার লিখেছেন যে আমার ভাই আমি যা কিছু স্বপ্নে দেখেছি, এটা অনেকে হয় যে আমার স্বপ্নে যা কিছু দেখে সেটা নাকি হুবহু হয়ে যায় পরের দিনে। এটা আমার সাথে হয়, এটা আমি ওই দিন গতকালকে যেদিন সুমন ভাই সিঙ্গাপুরে যায়, ওই দিন বিকালে ওনার বাসায় ছিলাম, প্রায় 4.5 ঘন্টা 3-4 ঘন্টা আমরা গল্প করছি। তো আমার বাবাকে নিয়ে আমি একটা কথা বলছি ওনাকে যে এরকম একটা স্বপ্ন দেখছি আমি রাতে। স্বপ্ন না, ইনফ্যাক্ট এটা বলতে গেলে ভিশন। সুমন ভাইয়ের সাথে আমার একটা সিমিলারিটি হচ্ছে যে উনিও ভিশন দেখে, মানে যেই জিনিস উনি মানে দেখতে চায় চোখ বন্ধ করলে উনি যেই জিনিস দেখতে পারে, সেম আমার বেলাও হয়। ইনফ্যাক্ট আমরা ওই দিন বসে সুমন ভাইয়ের বাসায় আমি বলতেছি, সুমন ভাই গতকালকে আগের দিন আপনি এই কাজটা করছিলেন ওই রুমে গিয়ে। তো উনি আমাদেরকে কিছুক্ষণ আগে বলে তুমি 1.5 বছর আগে এই কাজটা করছিলাম। তো আমরা দুজনের ব্যাপারে কিছু কথা বলছিলাম। তো এই জিনিসটা হয়, এটা হয় যে যদি কোনো অতিরিক্ত কেউ চিন্তা করে লাইফ নিয়ে, নিজের লাইফ নিয়ে যদি কিছু চিন্তা করে, দেখা যায় যে আপনার যখন ঘুমায় চলে যায় দেখে অনেক কিছু দেখে যেটা কালকে তার সাথে ঘটে যায়। এটা কিন্তু বলতে গেলে গিফট, একটা স্পেশাল একটা গিফট, এন্ড এটা মিস ইউজ করা উচিত না। যেমন অনেকে এটা হচ্ছে আমার অন্যভাবে হয়, যেমন হচ্ছে মিস ইউজ মানে কি অনেকে হয়তো চান না। আমার কাছে বেশ কিছু SMS এর আগেও এসছে এবং ইমেলও এসছে যেরকম যে একজন তো ভয়াবহ বিপদের কথা বলছেন। তিনি বলছেন যে আমি যখন কেউ মারা যাবে সেটা টের পাই, মানে কি যে মনে হচ্ছে যে কারো বিপদ হবে বা মারা যাবে সেটা আমি টের পাই। মানে এটা সে টের পেতে চান না আসলে, বাট উনি টের পাচ্ছেন। কিন্তু এটা যেমন আমার সাথে হয়েছে 2 মাস আগে, আমি আপনার টানা 3 দিন ঘুমাইনি। এটা আমি জিবরান ভাইকেও বলছিলাম, টানা 3 দিন ঘুমাইনি, একদম মানে কোনো ঘুমাইনি। তো হঠাৎ করে এক ঝামেলার কারণে, আমি নামটাই মানে বলবো না, তো ওর সাথেই আমি ছিলাম। সে মানে খুব বাজে অবস্থাটা। তো হঠাৎ করে 5 থেকে 10 মিনিটের জন্য আমার চোখ লেগে গেছে। তো আমাকে মানে লিটারেলি ধাক্কা দিতেছে কানের মধ্যে, বলতেছে উঠো, আত্মহত্যা করবে, তাড়াতাড়ি উঠো। তো আমি চোখটা খুলে দেখলাম সে আমার পাশে নাই। পাশের রুমে আমি দেখি দরজা বন্ধ। আমি দরজা ভেঙে দেখি অলমোস্ট রশি টসি ঝুলায় রাখছে, মানে সে অ্যাটেম্প নিচ্ছে। এইটা হচ্ছে মানে যারা এরকম দেখে যে কারো ডেথ নিউজ পাবে, এটা একটা গিফট এই কারণে যদি পসিবল হয় বাঁচাইতে পারে। এরকম যেমন আমার লাস্ট টাইম মনে হয় বলছিলাম যে আমার এক ফ্রেন্ডের বাবা মারা যাবে, তো ওইটা অনেক চেষ্টা করা হয়েছিল, ইভেন 1.5 বছরের মতন চিকিৎসা করা হয়েছিল। তো লাস্ট স্টেজে এসে আমি বলছি যে তোমার বাবা মারা যাবে কয়েকদিন পর। তারপর আমার আরেক ফ্রেন্ডের নানা মারা যাবে, ওগুলো সব লাস্ট স্টেজে। তো ট্রিটমেন্ট হচ্ছিল। এমন যদি কোনো নিউজ পাই, যেটা আমার যেমন একটু আগে বললাম যে আত্মহত্যা করতে গেছিল বাঁচাইলাম, এরকম যদি কোনো নিউজ হয় যে একজন মারা যাবে, যদি বাঁচানোর কোনো পসিবল ওয়েজ থাকে, তো এটা একটা ভালো জিনিস তার জন্য। অবশ্যই তাহলে গিফট ডেফিনেটলি। আমাদের কাছে আরো SMS আসছে অনবরত এবং SMS গুলোর মধ্যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন। খুলনা থেকে আমাদেরকে প্রিয়া SMS করেছেন এবং তিনি বলছেন আমি ঘুমাতে পারছি না, কজ আমি ভয় পাচ্ছি এবং আমি একা খাই, একাই ঘুমাই। ওকে, এছাড়াও আমাদের SMS করেছেন আমি দেখতে পাচ্ছি মিলন, এবং আমাদেরকে SMS করেছেন রিমিক্স ভূত। ওকে, রিমিক্সের সময় রিমিক্স ভূত থাকবেই। আমাদেরকে এছাড়াও SMS করেছেন ইরা, এছাড়াও SMS করেছেন
রিমি খুলনা থেকে, মজিবুল আমাদের এসএমএস করেছেন, আগারগাঁও থেকে একজন এসএমএস করেছেন এবং তিনি বলছেন আরমান ভাই আমি বিগত 1 মাস ধরে আমি একজনকে দেখতে পাই এবং এইটা সব জায়গায় একজনকে দেখতে পান তিনি, এবং ওইটা আমার সাথে কথা বলছে, ইভেন একবার হেল্প করেছে, মানে কোন একজনকে তিনি দেখতে পান, কথা হয় তার সাথে, হ্যাঁ মানে কোন একজনকে তিনি সবসময় দেখতে পান এবং সব জায়গাতেই তাকে খুঁজে পান, তার সাথে কমিউনিকেট করে আর কি বিভিন্ন বিষয়ে। আমি আমার সাথে এখন কন্ট্যাক্ট করা পসিবল হবে না, বাট আমি বলবো যে রাসেল ভাই ইনফরমেশন দিতে যে আপনি যে সব জায়গায় দেখতে পারেন ওনাকে, এতে কি আপনার কোনো কাজে ক্ষতি হচ্ছে নাকি। নর্মালি যেটা আমার হয়েছে, বা এটা জীবন ভাইয়ের সাথে উনি, আমি জানি না উনি শেয়ার করবেন নাকি না, যে আমাদের সাথে যখন হয়েছে আমাদের লাইফে কিন্তু আমরা অনেক কিছু হারাইছি, অনেক ক্ষতি হয়েছে। প্রথম মনে হতো যে কত কিছু ইনফরমেশন জানতেছি, বাট আমরা মানে বলতে গেলে অনেক বাজে ভাবে ডিস্ট্রয়, এখন অলমোস্ট উঠা রিকভারি করার চেষ্টা করি। আমি এখন রিকভারি না, আমার লাস্ট মানে 1 year থেকে লাস্ট আমি এক্সপ্লেইন যে আমার লাস্ট 3 weeks কেমন গেছে, মানে নোবডি উইল এভার ওয়ান্ট টু জয়েন ফোর্সেস লিটারালি এরকম। মানে এটা তার মানে এটা আসলে এনজয় করার মতো কোনো কিছু না, মানে I've got a serious problem যারা ফিউচার দেখে ড্রিম করে শান্তি হয়ে যায়। Why can they dream that I'm rich? দিস ইজ ভেরি ট্রু। আচ্ছা, আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি যে অনেকেই এসএমএস শুনুন আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আদনান এসএমএস করেছেন। আচ্ছা, আমরা কোনো ঘটনা যাবো কি, একটা ছোট্ট একটা ঘটনা শুনি না? ছোট্ট একটা ঘটনা, সময় তো বেশি নাই, আমরা একটা ঘটনা যাই, একটা বা দুটো ঘটনা দিয়ে আমরা শেষ করি। আচ্ছা, মানে অন্য কারো ঘটনা হলে চলবে, অন্য কারো ঘটনা থেকে আমার ঘটনাই অনেক তোমার ঘটনা বলবেন প্লিজ। আচ্ছা, ঘটনা কি মানে প্রেডিকশন নিয়ে লাস্ট ভূত এফএম থেকে আসার পর, যেটা একটা নরমাল, সবাই মানে একটু মানে ভয় পেতে যাচ্ছে এবং ভয় পেয়ে ঘুমাতে যাচ্ছে, সুতরাং আমরা এবার একটু ভয়ের ঘটনাই শুনি। আচ্ছা, ভয়ের ঘটনা হলে যেটা একদিন হয়েছে আমার সাথে রাত্রে, নর্মালি যেটা আমি আগে যখন করতাম, যখন আমার প্রথম বুঝতে পারলাম যে আমার সাথে কিছু আছে, আমি সবসময় তো রাত্রে বসতাম 2টা-3টার দিকে বসে এরকম আপনার কথা বলতাম, কমিউনিকেট করতাম যে অমুকের কি হবে বা অমুক জনের সাথে, আমার ফ্রেন্ডের ব্যাপারেই জানতাম যাদের ব্যাপারে জানা দরকার ছিল। তো এরকম একদিন রাত্রে, তখন সবসময় 3:30 থেকে 4টার মধ্যেই ঘটতো। তো একদিন রাত্রে এরকম বসে আছি, হঠাৎ করে আপনার চোখ বন্ধ করে আছি, তো হঠাৎ রুমে বিকট আওয়াজ। তো তখন আমি তাহাজ্জুদে নামাজ পড়তাম। তো কিছুক্ষণ যখন দেখলাম আওয়াজ হচ্ছে, কথা বলতে পারতেছি না, কমিউনিকেট করতে পারতেছি না, মানে ভিজিবল ছিল না তেমন একটা, মানে আসতেছে যাচ্ছে আসতেছে এরকম একটা লাগছে আমার কাছে। তো আমি উঠলাম, উঠে আমি অজু করলাম, অজু করে এসে জায়নামাজটা বিছায় আমার রুমে, নর্মালি কিন্তু মানে আমার রুমটা অনেক অন্যরকম একটু, মানে জাস্ট কোনো লাইট নাই, ছোট একটা আপনার স্পট লাইটের মতন আছে বলতে গেলে, ল্যাম্পে ওইটাই জ্বলে, কোনো টিউবলাইট কিছু নেই। তো ওই ল্যাম্পটা জ্বলায় রেখে আমি আপনার পশ্চিম দিকে জায়নামাজটা বিছায় নামাজের জন্য, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইলাম। আমার বারান্দা সবসময় লক থাকে, আমি কোনোদিন বারান্দা খুলি না। বাসায় যদি কোনো ফ্রেন্ড আসে, 1-2 জন যারা আসে, সন্দীপ ভাই আসে, ওনারা যদি আসে, ওনারা বারান্দায় যায় মাঝে মাঝে, বারান্দা সবসময় লক থাকে, কারণ আমার ঠিক বারান্দার সামনে একটা ছেলে আত্মহত্যা করছে। তো ওইটা মানে আমার জিন রিলেটেড কিছু ভয় লাগে না, বাট কেউ আত্মহত্যা করলে খুব ভয় লাগে, আসলে ভয় লাগার মতো একটা ব্যাপার। তো আমি জাস্ট দরজা লক, আমি দাঁড়ায় নামাজ পড়বো, আল্লাহু আকবার বলে যেই হাত বাঁধলাম, সমানে দরজার মধ্যে টোকা দিচ্ছে। তো প্রথমে 2-3টা টোকা দিল, আমি নামাজ ভাঙ্গি নাই তখনও। প্রথম আপনার সেজদাতে গেলাম, বসলাম, দাঁড়াইলাম, আবার অনেক জোরে প্রচুর আওয়াজ হচ্ছে। এরপরে অনেকটা ভয়েস আপনার এরকম টাইপের একটা ভয়েস, আবার টোকা দিচ্ছে সমানে। এক পর্যায়ে আমার নিজের কাছেই ভয় লাগতেছে, মানে আমি নামাজ আর কন্টিনিউ করতে পারতেছিলাম না। আমি মানে নর্মালি যেটা মানুষজন নামাজ পড়ে, তারা বলে যে বাবা মা বিপদে না পড়লে নামাজ ভাঙা যাবে না, যদি বাবা মা বিপদে পড়ে নামাজ ভাঙবে, বাট মানে ভূমিকম্প যদি হয় তারপরেও নামাজ ভাঙা যাবে না, এরকম একটা যে জিনিস আমি জানি। আমি নামাজ ভাঙতে যাচ্ছিলাম না কোনো মতে, লাস্ট আমার রাকাত, আমি জাস্ট আত্তাহিয়াত পড়ে আমি নামাজটা শেষ করবো সালাম ফিরে, হঠাৎ করে আপনার দরজা এমন ভাবে বাড়ি দেওয়া শুরু হলো, আমি চোখ খুলে মানে নামাজ ভেঙে ফেলছি, আমি নামাজ পড়তে পারিনি। আমি উঠলাম, উঠে বারান্দার দরজার দিকে তাকাইছি, তখন কোনো আওয়াজ হচ্ছে না, নর্মালি এরকম আপনার পুরো সাউন্ড বন্ধ। এরপর আমি আর নামাজ কন্টিনিউ করি নাই, যার নামাজটা ফোল্ড করে আলমারিটার মধ্যে ঢুকে আমি বিছানায় শুয়ে আছি। আর তখন তেমন আমি ফ্যামিলি মেম্বারের কারোর সাথে কথা বলতাম না, জাস্ট আম্মুর সাথে কথা বলতাম, আম্মুকে এইসব বলতাম, আমার ভাইয়ের সাথেও তেমন একটা কথা বলতাম না, আর বাবাকে বলতাম মাঝে মাঝে। আমি আম্মুর কাছেও যেতে পারতেছিলাম, মানে আম্মু অন্য রুমে ঘুমায় অনেক দূরে, তো ওইখান থেকে বের হয়ে আমার মানে ক্রস করতেও ভালো লাগতো না, মানে ব্যাপারটা তো দরজার সাথে ঘটছে, সুতরাং ওই দিক দিয়ে যেতে হবে। মানে এক্স্যাক্টলি আমি মানে সাউন্ডটা কোন দিক দিয়ে আসতেছিল, মানে আমার যেখানে যেদিকে নামাজ পড়তেছিলাম 2টা দরজাই আমার পিছনে,
মানে গেট থেকে যেদিক দিয়ে আমার রুম থেকে বের হবো ওইটা হচ্ছে একদম ঠিক আমার পিছে, আর আরেকটা হচ্ছে আমার বাম দিকে পিছে, মানে দুই কর্নার। আওয়াজটা অনেকটা সারাউন্ড ছিল, যে ডান দিক থেকে না বাম দিক থেকে, আমি কোনো দরজাই খুলতেছিলাম না, আর বারান্দায় তো ভুলেও যাবো না ভয়। এরপরে কিছুক্ষণ শুয়ে আসি, হঠাৎ করে দেখলাম আপনার মানে একটা ছুরির মতন ভেসে গেল রুম থেকে, মানে জাস্ট একটা ছুরি চোখের সামনে দিয়ে ভেসে গেল, খুব ধারালো, মানে জাস্ট আলোটা দেখলাম স্প্ল্যাশ এরকম একটা করে একটা চোখের সামনে দিয়ে গেল। তখন হাসলাম, নিজে নিজে কথা বলে হাসলাম, অনেকটা সাইকিকের মতো দেখি। হেসে আমি আর যখন জিনের সাথে কমিউনিকেট করতাম আমি সবসময় ফ্লোরে বসতাম, আর আমার একটা ফ্লোর বেড ছিল সামনে ডান দিকে, মাঝখানে গোল হয়ে এক জায়গায় বসতাম। তো চোখ তখনই বন্ধ করছি। তখন আমাকে বলছে যে নামাজটা ভাঙলা কেন, আমি শুনতেছি বললো যে নামাজটা ভাঙলা কেন। তা আমি নিজে মনে মনে বলতেছি যে আপনি আমাকে ভয় দেখাইছেন, দরজা টোকা দিচ্ছিলেন, আমি নামাজ পড়তে পারিনি। তখন বলছে এটা তো খুব গুনার কাজ হয়েছে, তুমি দাঁড়াও নামাজটা শেষ করো, আমি তারপর তোমাকে কিছু জানাবো তোমার কয়েকজনের ব্যাপারে। তো আমি বলে দাঁড়াইলাম, আবার উজু করে আসছি। আমি ভাবছি যে হয়তো নামাজ ভাঙছে, আবার উজু করে আসে ফ্রেশ করে নামাজ পড়ি। যেই নামাজে দাঁড়াইলাম তখনই চিৎকার কানের সামনে দিয়ে সমানে চিৎকার হচ্ছে, মানে চিৎকার গুলো আমি জানি না এখানে দিতে পারবো নাকি না, বাট খুবই মানে এবং চিৎকারটা অনেকটা ডুয়েল ভয়েস ছিল আপনার, অনেকটা এরকম যে এই টাইপের একটা চিৎকার কানের সামনে দিয়ে যাচ্ছে। তখন আমি নামাজ আর ভাঙিনি, আমি জাস্ট মানে হাত পা কাঁপতেছিল ভয়ের চোট আমার, আমি জাস্ট কোনো মতে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম। এরপর চিৎকার দিচ্ছে তো দিচ্ছে কানের সামনে, আমি একটা সূরা পড়তে আলহামদুলিল্লাহ বলি, আবার ভুল হয়ে যায় সূরার মধ্যে, ভয় চোট। আর নর্মালি নামাজ পড়লে আমি সবসময় চোখটা বন্ধ করে রাখি, তখন চোখ খুলছি, চোখ খুলে আমি নিচের দিকে তাকায় নামাজ পড়তেছি, এবং পিছন দিয়ে মনে হচ্ছে কোন একটা ওয়েভ যাচ্ছে আমার ঘাড় চাপাইতেছে, মানে ঘাড়টাকে দেবে দেওয়ার চেষ্টা করতেছে। আমি কোনো মতে নামাজটা শেষ করে যখন বসলাম তখন পুরোপুরি আসলো সামনে, মানে একটা যে সাদা পর্দার মতন দেখলাম ভেসে আসলো, এরপর গায়েব হয়ে গেল। তখন ভয়েস শুনতাম, শুধু ভয়েস শুনতাম। তখন আমাকে কিছু মানুষের ব্যাপারে বললো, আমার খালার ব্যাপারে, মানে আমার নিজের খালা, ওনার ব্যাপারে একটা কথা বললো যে তখন খালার ঠিক বিয়ে হয়েছে, এবং খালা তখন অন্য একটা শহরে চলে গেছে। আমরা পরের দিন যাবো ওই শহরে, আমি বাবা আর আমার এক ফ্রেন্ড যাবো। আমার আম্মু তখন ঢাকায় ছিল। তো আমাকে একটা কথা বললো খালার ব্যাপারে, যে আপনার খালা খুব বিপদে আছে এবং খালার সাথে এই জিনিসগুলো ঘটছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব খালার সাথে কন্ট্যাক্ট করেন। তখন বাজে ভোর 4:30-4টার মতো। আমি তখনই আম্মুর রুমে চলে গেছি এবং আম্মুর দরজা নক করে, আম্মু নর্মালি ওষুধ খেয়ে ঘুমায়, আম্মুর দরজা নক করে আমি আম্মুকে বললাম, আম্মু বললে কি হয়েছে বলো। তো তখন আমি কিন্তু ফ্যামিলির সাথে, মানে যখন আমার প্রবলেম হয় আমি কিন্তু ফ্যামিলির সাথে তেমন একটা কমিউনিকেট করতাম না, খুব কম, খুবই কম। তখন আম্মু বলতেছে যে কি কথা বলতেছ এত রাত্রে। আমি বলছি যে এরকম খালার ব্যাপারে, মানে তোমার বোনের ব্যাপারে আমি কিছু জানলাম, তুমি এখনই একটা ফোন দাও। বলে পাগল নাকি, মাত্র মানে রাত সন্ধ্যা 8টার দিকে আমরা তাকে, মানে বিয়ে হয়েছে দুপুর 3টায়, আমরা তাকে বিদায় দিলাম 7:30টায়। ওনারা এখন আজকে রাত্রে আমি এখন ফোন দিব তাকে যে বলার জন্য যে আর মানে এই সমস্যা বলতেছে, এটা কোন ধরনের কথা। আমি বলছি মরার মতন অবস্থা হবে ওর, কারণ লাস্ট টাইম যখন হয়েছিল, লাস্ট টাইম তো খালার কাটছিল পুরো বুক থেকে, মানে বুকের নিচে থেকে কেটে পা পর্যন্ত। তো আমি বলছি লাস্ট টাইম হয়েছিল, আমি বলছিলাম এবারও হবে, মানে কনফার্ম থাকো তুমি ফোন দাও। তো বলতেছে এখন 4টা বাজে, অ্যাটলিস্ট ভোরও আমি ফোন দিই। আমি বলছি আমি আমার রুমে ঘুমাইতে পারবো না, আমার খারাপ লাগতেছে, আমি তোমার সাথেই ঘুমাবো বলে আমি আম্মু জাস্ট মানে বসেছিল, আমি আম্মুর পায়ের উপর শুয়ে পড়লাম, আমি মাথাটা ওইভাবে রেখে ঘুমাই গেছি। সকালবেলা আম্মু আমার, মানে আমি চোখ যখন খুললাম দেখি আম্মু নাই। আম্মু আসছে, আমার দিকে তাকাইছে, এক কাপ চা এনে দিল। আমার দিকে তাকায় বলতেছে কি হয়েছে তোমার বলো তো। আমি বলছি কেন। তখন বলে আমি ওকে ফোন করছি, তুমি যা যা বলছো ওইগুলোই হয়েছে ওর সাথে, এবং সে ঢাকায় আসতে যাচ্ছে। তো ঠিক সাথে সাথে আমি, আব্বু আর আমার ফ্রেন্ড যে ছিল একজন, যার বাবা মারা গেছে, আমি খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম, তো আমরা 3জন একসাথে চলে গেলাম, ফ্লাইট নিয়ে আমরা যশোর চলে গেলাম। গিয়ে দেখি খালার অবস্থা খুব খারাপ। তো খালাকে আমি বলছি, আমার খালা কিন্তু আমার সাথে এগুলো অনেক এক্সপিরিয়েন্স করছে আমার রুমে এসে। তো পরে খালাকে বলে টোলে, এরপরে খালাকে আমরা ঢাকায় নিয়ে আসছি, তো মাঝে মাঝে বাসে আসতো। ওই টাইমে আমি খুব দেখতাম এগুলো, যে আপনার এখনো যেমন কয়েকদিন আগে আমি আব্বুকে, ইনফ্যাক্ট জিবরান ভাইকে বলছি যে আমি গতকালকে আগের দিন আমার আব্বু খুব অসুস্থ, অপারেশন এসে 2বার। তো আব্বুর এত পেন, মানে আমি কান্না পাচ্ছিলাম। আব্বু 3-4 দিন আগে আমাকে জড়ায় ধরে কাঁদছে, তো বলতেছে আমি বেশি দিন বাঁচবো না, মরে যাবো। তো আমার খুব খারাপ লাগছে, আমি কাঁদতে পারি না। আমি রুমের মধ্যে আসছি, তো আমার এক ফ্রেন্ড আছে তন্দ্রা, আমি তাকে বললাম যে আমি যেমনি হোক আমি আব্বুকে ঠিক করতে চাই, কারণ আব্বু ঠিক হচ্ছে না, যত ডক্টর দেখাইছে ঠিক হচ্ছে না, আমি ঠিক করতে চাই। এটা হচ্ছে 3 দিন আগের কাহিনী। তো আমি বললো কেমনি ঠিক করবো, তো আমি বললাম যে আমি জানি না, সামহাও আমি ঠিক করবো। তো বললো আজকেই করবো, আমি বলছি হ্যাঁ। তা আমি চলে গেলাম, ওর সাথে কথা বলে রুমে বসলাম।
তা আমি সব লাইট অফ করে জাস্ট চোখটা বন্ধ করে কমিউনিকেট করতেছি নেচারের সাথে। এটা বলতে পারেন আল্লাহর সাথে, মানে ডাইরেক্ট একটা কমিউনিকেট করার চেষ্টা করতেছি। আমি বলতেছি যে আব্বুকে হিল মানে সুস্থ করে দিতে যেইভাবেই। তো প্রায় এক ঘন্টার মতন হয়েছে। হওয়ার পর আপনার সুমন ভাইয়ের সাথে, তখনই সুমন ভাইকে ফোন দিয়েছি, একটা কাহিনী দেখছি। আমি সুমন ভাইকে ফোন দিয়ে বললাম যে সুমন ভাই একটা জিনিস হয়েছে, আমি খুব ভয় পাইছি। তো উনি হাসাহাসি একটা কথা বলে উড়াই দিল। সকাল হইলো, আমি ঘুমাইছি 6:30 7টার দিকে। সকাল হইলো 12টার দিকে, তো দেখি আব্বুর চেহারাটা এত ফ্রেশ, উজ্জ্বল একদম, মানে পুরা ধবধবা সাদা হয়ে আছে। আমি বড় ভাই ইনফ্যাক্ট আমাকে ফোন দিয়ে ঘুমটি করেছে, বলে তাড়াতাড়ি যাও, দেখা আব্বুর কি অবস্থা, চেক আপ করো। তা আমি উঠা, আমি গিয়ে দেখি আব্বু বসে চা খাচ্ছে। আমি বলছি কি অবস্থা তোমার? বলে খুব ভালো লাগতেছে, মানে হেসেই বলতেছে আমাকে, বলে খুব ভালো লাগতেছে, আর আমার পেইন একদম নাই। মানে আব্বুর যেই পেইন হচ্ছে, আমরা সিঙ্গাপুর পাঠাবো বলছি 1 উইক 2 উইকের মধ্যে, ইনফ্যাক্ট পাঠাবো এখনো। তো বলতেছে যে খুব পেইন হইতেছিল, এখন কোনো পেইন নেই। আমার রাত্রে 3টা না 4টার দিকে আব্বু আমাকে বলতেছে, আমি 3টা 4টার দিকে বসছিলাম আব্বুকে হিল করতে। আমাকে বলতেছে আমি 3টা 4টার দিকে উঠলাম, বাথরুমে গেলাম, বাথরুম থেকে বের হলাম, পরে দেখলাম আমার কোনো ব্যথা নেই, আমি পুরো সুস্থ হয়ে গেছি মনে হচ্ছে আমার কাছে। আমি এত খুশি হয়েছি আব্বুর এই কথা শুনে। আমি সাথে সাথে রুমের মধ্যে এসে এক ফ্রেন্ডকে ফোন দিয়ে বললাম যে, মানে খুব অহংকার করে বললাম, আমি বলছি বুঝলা আব্বুকে তো সুস্থ করে ফেললাম, কোনো ডাক্তার করতে পারলো না, খুব অহংকার করে কথাটা বলছি। তার 3-4 ঘন্টা পর আমি আব্বুর রুমে গেলাম, দেখি আব্বু খুব অবস্থা খারাপ, আব্বুর শরীর খুব খারাপ, শুয়ে আছে বিছানার মধ্যে। আমি বলছি কি হয়েছে তোমার, সুস্থ না ছিল মাত্র? বলে যে আমি জানি না, আমার হঠাৎ করে পেইন শুরু হয়েছে। তখন আমি বুঝলাম যে আমরা এই যে কত কথা বলি যে আমরা মানুষকে হেল্প করতেছি, বা আমরা আমার পাওয়ারে আমি এই কাজটা করলাম, আমার কাছে জিন আছে, আমি আমার জিনকে দিয়ে মানে মানুষকে হেল্প করতেছি, এটা টোটালি মানে একটা বোগাস জিনিস। হিল করতে পারবেন আপনি চাইলে আপনি যে কোনো কিছু করতে পারবেন, বাট এটা ইভেন নেচারকে আপনার মানে নেচারের জন্য নেচারকে থ্যাঙ্কস দিতে হবে, বা আল্লাহকে। মানে আপনি হয়তো কমিউনিকেট করতেছেন, আপনার কাছে পাওয়ারটা আল্লাহই দিছে বা নেচার দিছে। তো আপনি কাউকে হিল করলে আপনার মানে ওই জিনিসটাকে আপনার অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। মানুষকে যখনই কিছু বলবেন যে মানুষের উপকার করলাম, বলতে হবে যে আমি হয়তো মিডিয়ামই ছিলাম বা বায়া আমি ছিলাম, বাট আলটিমেটলি আসছে উপর থেকে। মানে এখানে আমার আমি একটা মিডিয়া, হ্যাঁ একদম মিডিয়া, সেটাই। তো আজকে তো সময় শেষ হয়ে গেল, কিন্তু কথা এখন নিশ্চয় অনেক বাকি আছে। হ্যাঁ আমরা যোগ করছি না, গালাগালি করলো কিছুক্ষণ। না আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে জীবন ভাইয়ের এত বেশি অভিজ্ঞতা আছে সমস্ত বিষয়ে, এবং এত বিয়ার্ড কিছু সিচুয়েশন ফেস করতে হয়েছে। যাচ্ছি মানে মানে কাছে আসি, this is what I feel like to be around friends. একদম। আর যারা friends এখানে, so I crack a few jokes to relieve, but সকালে it's back to reality and back to the same grinding life. So that's what priority actually. একটা কথা, মানুষজন যে মানে এখানে যতজন স্টোরিজ বলতে আসে, যদি এখানে মানে স্টোরিজ গুলোর মধ্যে যেমন সুমন ভাই যখন বলে বা আমরা যখন শেয়ার করি, অনেকেই শেয়ার করতেছে, এগুলোর সাথে যখন বাবা মা ইনভলভ থাকে বা ফ্যামিলি মেম্বার ইনভলভ থাকে, আমার মনে হয় না যে কেউ যোগ করার কথা। একদম একটা লাইফ নিয়ে ব্যাপার। আমি আজকে যদি আমার বাবাকে নিয়ে যোগ করি, কালকে আসলে একটা কিছু হবে, তখন রিগ্রেট করবো যে আমি ফাইজদামি করছি গতকালকে, বলে আমার বাবার এই কাহিনীটা হয়েছে বা খালার এই কাহিনী হয়েছে। তো আমার মনে হয় যতজন বলে হয়তো ঘটে 70%, 30% একটু। এখন ডেফিনেটলি কিছু ঘটলে মানুষজন এটা বলতে গেলে এক্স্যাক্টলি ওইভাবে বলা হয় না, কিছুটা আপনার মিক্সচার থাকবেই কথার মধ্যে। certain level of exaggeration আছে যখন একটু করে, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে সবাই না, এবং ওরা অ্যাকচুয়ালি যা দেখেছে ওটা ইন্টারপ্রেট করে বলাটা। কারণ এখন জিনিস হচ্ছে যে আমরা মানে তারা হয় কি মানুষ অনেক জিনিস দেখে, কিন্তু যেমন একটু আগে যে এসএস করছে আসলে যে এই ভূত ওই ভূত, এই মাথা কাটা ভূত, এটা সো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট বলে, কিন্তু বিকজ ল্যাক অফ নলেজ, ল্যাক অফ এক্সপিরিয়েন্স, তো তখন না হলে যখন এগুলো হয়, এখন তো আমরা একটা ইটস নট আ প্রপার সায়েন্স, তো যখন হয় আমরা নাম না জেনে উল্টা পাল্টা যে বসিয়ে দিই, তখনই এটা মিসইন্টারপ্রিটেশন। না, ব্যাপারটা হচ্ছে কি যে মানে আছে যে এটা যেমন আমি প্রমাণ করতে পারবো না, নাই যে এটা আমি প্রমাণ করতে পারবো না। এটা আমি ইনফ্যাক্ট আমি সুমন ভাইয়ের সাথে মনে হয় নেক্সট উইক আসা হবে। আমি বলছিলাম যে আমি বলবো কেমনে, মানে অনেকে দেখতে চায় এই জিনিসটা, আমি বলতে পারি যে কেমনে দেখতে পারে। যদি কেউ মানে সিরিয়াসলি কিছু এক্সপিরিয়েন্স করতে চায় যে আসলে জিন আছে নাকি না বা নেচার আছে নাকি না, আমি সাজেস্ট করবো যে রুমের পুরো লাইট অফ করে অ্যাটলিস্ট মানে নিজেকে প্রুফ করার জন্য 30 মিনিটস মানে
পিওর 30 মিনিটস চোখ বন্ধ করে মাথা থেকে সবকিছু বাদ দিয়ে চোখটা বন্ধ করে 30 মিনিটস একটা মাঝখান মানে রুমের সেন্টার পার্ট যদি ডানে বামে না জাস্ট সেন্টারে রুমের সেন্টারে বসে থাকে, তাহলে সে যদি মানে কিছু না দেখে ডেফিনেটলি মানে আমি বলবো যে ইনফ্যাক্ট আমার হোল লাইফের এক্সপিরিয়েন্স তাহলে ভুল হবে। 30 মিনিটস রুমে অ্যাটলিস্ট চোখটা বন্ধ করে পৃথিবীর সবকিছু ভুলে মানে আশেপাশে কি ঘটতেছে এটা ফিল করা, আমি প্রিটি শিওর যে কিছু না কিছু একটা সেন্স করবে। ওকে, একটা জিনিস আছে মানে এখন জেনারেশনস কিন্তু বাট আমাদের একটা স্বভাব হচ্ছে যে শর্ট মেমরি স্প্যান অথবা ভেরি শর্ট অ্যাটেনশন স্প্যান। সো আমাদের নামাজ পড়তে যা খবর হয়ে যায় এত কিছু মাথায় চিন্তা আসে সেটাই। যাই হোক, আমরা আজকে শেষ করে দিই। আমাদের সবাই জানেন নিশ্চয়ই যে মানে আবারও আগামী সপ্তাহে ফিরে আসবো, কিন্তু যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সবাই নিশ্চয়ই জানেন যে আজম খান আমাদের পপ সম্রাট যাকে আমরা বলি, তিনি বেশ অসুস্থ এবং তিনি মানে আমি জানি না যে এখন এই মুহূর্তে কি অবস্থা। সো আমরা তার জন্য দোয়া করব। রেডিও ফুটির পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকলো তার জন্য, ভূত এফএমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকলো তার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন এবং সারা রাত ধরে অনেক দারুণ দারুণ সব গান বাজবে, সেই গানগুলো শুনবেন, এক্সপেরিয়েন্স করবেন আরো এরকম ভয়ঙ্কর ঘটনা। আর আমাদেরকে এইভাবে ইমেল করবেন বা SMS দিয়ে জানিয়ে দিবেন যে কি ঘটলো না ঘটলো। আর যে SMS গুলো পড়া হলো না সেই SMS গুলোর চিন্তার কোনো কারণ নেই। আপনাদের SMS গুলো থেকে বেছে আমরা যাদের SMS গুলো সেরকম হয় সেই ধরনের SMS গুলো আমরা বেছে তাদেরকে স্টুডিওতে কল করি। সুতরাং আপনারা এখন ইচ্ছা করলে SMS পাঠিয়ে জানাতে পারেন আমাদের যদি কোনো সেরকম ইম্পর্টেন্ট কোন কিছু জানানোর থাকে। আর ইমেল অ্যাড্রেস তো জানাই আছে সবার, সুতরাং সেই ইমেল অ্যাড্রেস তো ইচ্ছা করলে আপনারা আমাদেরকে নক করতে পারেন। যাই হোক, চলে যাব গানে এবং সারা রাত গানে বাজবে। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো একই সময়ে একই স্টেশনে আপনাদের প্রিয় ভূত এফএম নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি